নামাইনি মনে হয়। ওকে, আচ্ছা, তো এখন স্ক্রিন দেখতে পাচ্ছিস তো না? ঠিক আছে, টেকনিক্যাল সমস্যা কারণে সময় লাগছে। ওকে, স্ক্রিন দেখতে পাচ্ছ তো না আমার? হ্যাঁ, দেখা যাচ্ছে। এটা চ্যাপ্টার 6 না, এটা হলো রিলে ব্রাউন বইয়ের চ্যাপ্টার 7 অ্যাসেট প্রাইসিং মডেল। অবশ্য 7। হ্যাঁ, আচ্ছা, এখানে কোথেকে স্টার্ট করছে? আমি ডাইরেক্ট এখান থেকে দেখাই, ঠিক আছে? এখানে তোমার, আচ্ছা, এটা হলো নোটটাও আছে, এটা এই ফর্মুলাটা দেখছো তোমরা আমার চ্যাপ্টার 6 এর নোটটাতে আছে। যদি পেজে বলি, স্লাইডেও আছে একদম চ্যাপ্টার 6 এর। বের করতেছি কত নাম্বার। এই তো পাইছি ফর্মুলা 4 নাম্বারটা। যাই হোক, এখান থেকে লেখা যাবে, এখানে স্লাইড আছে, তো যদি স্লাইড দেখাই, গুলো ট্যাব একসাথে খুলে রাখতেছি। আচ্ছা, এখানে একটা ফর্মুলা আমরা শিখছিলাম, এই দেখাচ্ছি আমি, এটা কোথায় আছে, এটা হলো চ্যাপ্টার 6 এর স্লাইডটা। তো সেখানে এইখানে মনে হয় আছে, এই যে এক্সপেক্টেড রিটার্ন অফ কমপ্লিট পোর্টফোলিও, ঠিক আছে? তো এক্সপেক্টেড রিটার্ন অন কমপ্লিট পোর্টফোলিও আমরা দেখছিলাম যে নর্মালি কি ছিল, যে রিস্ক ফ্রি রেট প্লাস ওয়াই দিয়ে গুণ যাবে রিস্ক প্রিমিয়ামকে। তো ওয়াইটা কি ছিল?
ওয়াই হলো বেসিক্যালি তুমি রিস্কি অ্যাসেটে কত পার্সেন্টেজ তোমার ইনভেস্টমেন্ট করতেছো সেই প্রপোর্শনটাকে যখন তুমি তোমার রিস্ক প্রিমিয়াম দিয়ে গুণ দিচ্ছ এবং রিস্ক ফ্রি অ্যাসেটে যেটা ইনভেস্টমেন্ট করতেছো সেটার রিটার্ন যেটা যোগ করলে আলটিমেটলি তুমি কমপ্লিট রিটার্নের মানে তোমার কমপ্লিট পোর্টফোলিও পুরো পোর্টফোলিও থেকে কি পরিমাণ রিটার্ন পাচ্ছ সেই জিনিসটা আসতেছে, ঠিক আছে। তো এই ওয়াই কে রিপ্লেস করছে ওরা সিগমা সি বাই সিগমা পি দিয়ে। হ্যাঁ, এটা এই ফর্মুলা থেকে আসছে যে সিগমা সি কমপ্লিট পোর্টফোলিওর সিগমা হলো, যদি না বুঝে থাকো তাহলে আমার রেকর্ড অথবা ক্লাস নোট, ঠিক আছে, ক্লাস নোট না ঠিক মানে নোট করছি সেটাও করে দেখতে পারো। তো সিগমা সি কমপ্লিট পোর্টফোলিওর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হলো ওয়াই ইন্টু সিগমা পি, ঠিক আছে, যেটা তোমার যে সিঙ্গেল পোর্টফোলিওটার যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এটাকে মানে তুমি ধরো তোমার 100 টাকা আছে, 100 টাকার মধ্যে 70% টাকা ধরো 70,000 টাকা তুমি রিস্কি একটা পোর্টফোলিওতে মানে ইনভেস্টমেন্ট করতেছো, মানে রিস্কি অ্যাসেটে ইনভেস্টমেন্ট করতেছো যেখানে রিস্ক আছে, রিস্কি বলতে রিস্ক আছে আর কি, রিস্ক ফ্রি না, ঠিক আছে। তো 70% ওখানে ইনভেস্টমেন্ট যেখানে করতেছো ওই 70% অ্যাসেটের তোমার রিস্কটাকে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইনটু যতটুকু প্রপোর্শন ইনভেস্টমেন্ট করতেছো 70% সেটা গুণ দিলে তোমার পুরো কমপ্লিট পোর্টফোলিওর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন চলে আসে। হ্যাঁ, কারণ তোমার যেহেতু রিস্ক ফ্রি অ্যাসেটে তো কোনো রিস্ক নাই, তো ওই জাস্ট রিস্কি অ্যাসেটের স্ট্যান্ডার্ড ডেভিয়েশনকে ওটার প্রপোর্শন দিয়ে গুণ দিলে তোমার সিগমা সি চলে আসে। তো এটাকে রিপ্লেস করে আলটিমেটলি এখানে ওয়াই এর জায়গায় এটা বসায়া এই ইকুয়েশনকে রিঅ্যারেঞ্জ করলে এটা আসে, এখানে ওয়াই এর মানটা বসায়া এই ফর্মুলাটা আসে। সো এটা কি এক্সপেক্টেড রিটার্ন অফ কমপ্লিট পোর্টফোলিও হলো রিস্ক ফ্রি রেট, সাথে আমরা কি যোগ করতেছি রিস্ক প্রিমিয়াম ইনটু সিগমা সি বাই সিগমা পি, ঠিক আছে। সি হলো কমপ্লিট পোর্টফোলিও স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, পি হলো শুধু তোমার রিস্কি যে পোর্টফোলিওটা আছে সেই পোর্টফোলিওটার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, ঠিক আছে। তো এই জিনিসটা আমি বের করার জন্য একটু টাইম নিলাম। আচ্ছা, এটা হলো তোমার, তাহলে এইটা কিন্তু ওই ফর্মুলাটাই, ঠিক আছে, ওরকমই আর কি। তো যে সিএমএল এ যেটা জিনিসটা বলতেছে যে এক্সপেক্টেড রিটার্ন অফ পোর্টফোলিও, ঠিক আছে, যে পোর্টফোলিওর এক্সপেক্টেড রিটার্ন তুমি কেমনে বের করবা, রিস্ক ফ্রি রেটের সাথে যোগ করবা তোমার ফুল যে ডাইভার্সিফাইড পোর্টফোলিও মানে এটা কমপ্লিট পোর্টফোলিওটাই, সেটার এক্সপেক্টেড রিটার্ন হলো রিস্ক ফ্রি রেটের সাথে সিগমা পোর্টফোলিও ডিভাইডেড বাই সিগমা এম, ঠিক আছে। এটা হলো মার্কেটের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, ঠিক আছে, পোর্টফোলিওর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ডিভাইডেড বাই মার্কেটের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, ঠিক আছে। আর উপরে যেটা সেটা হলো রিস্ক প্রিমিয়াম, ঠিক আছে, মার্কেট রিস্ক থেকে রিস্ক ফ্রি রেট বাদ দিলে। তো এখানে এই জিনিসটা আছে লেখা। এখন বলছে কি, আমি এখান থেকে স্টার্ট করতেছি, উপরে এত ইম্পর্টেন্ট কথাবার্তা নাই। তো আচ্ছা, এই ফর্মুলা থেকে আমরা এখানে অ্যাকচুয়ালি দেখাচ্ছে যে জিনিসটা যে এই কনসেপচুয়াল ডেভেলপমেন্ট অফ দ্য ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মডেল। সো আমরা ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মডেলের আমরা ফর্মুলা কি জানি, যে এই যে এটা ইয়ে করে নামাইলে বেটার হইতো। বলতে থাকি ওটা ডাউনলোড হয়ে থাকে, সমস্যা নেই। আচ্ছা, যেটা হলো এই যে এক্সপেক্টেড রিটার্ন অফ কমপ্লিট পোর্টফোলিও, এটা কি যেই নামে আছে, তো দিয়ে ওপেন করলে এডিট করতে পারবো। তো এখানে ওপেন করতেছি। তো আমরা যেটা সিএপিএম এর জানি, ঠিক আছে, হ্যাঁ, সিএপিএম এর যেটা জানি এই যে এটা এক্সপেক্টেড রিটার্ন হলো আমার কি রিস্ক ফ্রি রেটের সাথে বেটা ইনটু রিস্ক প্রিমিয়াম, ঠিক আছে। এটা হলো আমরা নরমালি সিএপিএম ফর্মুলাটা জানি। সো ওই ফর্মুলাটা কেমনে আসতেছে, এখানে এই জিনিসটা বলছে যে কনসেপচুয়াল ডেভেলপমেন্ট অফ দ্য সিএপিএম, ঠিক আছে। তো আমরা যে এটা ওই চ্যাপ্টার 6 এ শিখছিলাম যে এটা পোর্টফোলিওর একটা যে কোনো পোর্টফোলিও যখন ইনভেস্টমেন্ট করতেছো সেটার এক্সপেক্টেড রিটার্ন হলো রিস্ক ফ্রি রেট ইনটু তাহলে তোমার সিগমা পোর্টফোলিওকে কমপ্লিট ইয়ে দিয়ে ভাগ দিছিল, ঠিক আছে। তো এটা হলো এখানে পার্সপেক্টিভে তোমার মার্কেট রিটার্ন দিয়ে ভাগ দিছে। মার্কেট রিটার্ন বলতেছি, মার্কেটের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, ঠিক আছে। তো এটা দিয়ে কেমনে এটা আসতেছে দেখো, এখানে যেই অংশটা আছে তোমার আচ্ছা, এটা হলো তোমার পোর্টফোলিওর
পোর্টফোলিও স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এই অংশটা, ঠিক আছে? তো এটাকে আমি যখন, হ্যাঁ সাখাওয়াত বলো। রেকর্ড হচ্ছে না কিন্তু। হচ্ছে তো, হচ্ছে? স্ট্যাটাস রেকর্ডিং দেখাচ্ছে তো, হচ্ছে। আচ্ছা, আহ, যেটা বলতেছি যে পোর্টফোলিওর কি বলতেছিলাম, হ্যাঁ এটা হলো আমাদের যে পোর্টফোলিওর আমি এক্সপেক্টেড রিটার্ন বের করবো, কিন্তু ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মডেল বেসিক্যালি তোমার পোর্টফোলিও রিটার্ন বের করা দেখায় না, সেটা হলো তোমাকে দেখা যাচ্ছে যে একটা ইন্ডিভিজুয়াল অ্যাসেটের, ঠিক আছে? সো ইন্ডিভিজুয়াল অ্যাসেটের যখন তুমি পোর্টফোলিও বের করতে চাবা তখন এই ফর্মুলাটাতে একটু চেঞ্জ হবে, এই যে সিগমা পোর্টফোলিও এই অংশটা চেঞ্জ হবে, ঠিক আছে? তো এই অংশটা চেঞ্জ হয়ে কি হয়ে যাবে, এটা হয়ে যাবে, ঠিক আছে? এটা কি, এটা কি, এটা হলো ইন্ডিভিজুয়াল অ্যাসেটের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সিগমা আই, যেটা, ঠিক আছে? উঠতেছে না কি জন্য, ডিস্টার্ব করতেছে। এটা হলো ইন্ডিভিজুয়াল অ্যাসেটের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। আর এই যে আরআই ইনটু এম, ঠিক আছে, এটা হলো কোরিলেশন। কিসের কোরিলেশন? কোরিলেশন অফ দ্যাট ইন্ডিভিজুয়াল অ্যাসেট এন্ড মার্কেটের রিটার্ন, ঠিক আছে? ওই ইন্ডিভিজুয়াল অ্যাসেটের রিটার্নের সাথে মার্কেটের রিটার্নের কি কোরিলেশন আছে, ঠিক আছে? তো আমার এটা হলো কমপ্লিট পোর্টফোলিও রিটার্ন। এটাকে যখন আমি বের করতে চাচ্ছি একটা সিঙ্গেল পোর্টফোলিও রিটার্নের জন্য, তখন আমার এই সিগমা পোর্টফোলিও যেটার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এটা আমার রিপ্লেস হয়ে যাবে। এটার কারণ কি, এটা কিন্তু, এটা কেন রিপ্লেস হবে, কারণ এটা তোমাকে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনকে মানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন তখন তোমার এটা থাকবে না, ঠিক আছে? সিঙ্গেল পোর্টফোলিও রিস্কটা ডিফারেন্ট হবে, ঠিক আছে? তো এটা তুমি কেমনে বের করবা, এটা হলো তোমার সিঙ্গেল পোর্টফোলিও স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, ঠিক আছে? এটা হলো সিগমা আই, এটাকে গুণ দিবা কোরিলেশন দিয়ে। কিসের কোরিলেশন? ওই সিঙ্গেল পোর্টফোলিও রিটার্নের সাথে, হ্যাঁ, ওই সিঙ্গেল পোর্টফোলিও রিটার্নের সাথে মার্কেটের রিটার্নের কি সম্পর্ক, ঠিক আছে? ওটা হলো, আমরা তো কোরিলেশন কি জানি, ঠিক আছে? এটা হলো আর আই এম, এটা দিয়ে দিছে, ঠিক আছে? তো ওই কোরিলেশন ইনটু সিগমা আই, তো এটাকে ওটা দ্বারা রিপ্লেস করছে। দেন করছে কি, এই যে অংশটা আছে, এটা যেহেতু এখানে আছে, পাশেই আছে, এটা তো আমরা চাইলে এখানে এটার নিচে আইনা লিখতে পারি, এটার নিচে না লিখলাম। এখন যে জিনিসটা দাঁড়াইছে, এটা অ্যাকচুয়ালি বেটার ফর্মুলা হয়ে গেছে, ঠিক আছে? সো এটাকে দ্বারা আমরা বেটা দ্বারা রিপ্লেস করতে পারবো, ঠিক আছে? এখন বেটার ফর্মুলা যদি দেখতে চাও, এখানে আলাদা করে লেখা আছে, বইয়ে আছে অবশ্যই, আছে এখানে। এই যে এইটা হলো তোমার বেটার কোএফিসিয়েন্টের ফর্মুলা, ঠিক আছে? বেটা কোএফিসিয়েন্টের ফর্মুলা কি বলতেছে, যে যখন কোন একটা ইন্ডিভিজুয়াল স্টক, ধরো স্টক এ, ঠিক আছে? তুমি স্টকের বেটা কোএফিসিয়েন্ট বের করতে চাচ্ছ, ঠিক আছে? তাহলে তুমি কি করবা, ওই স্টকের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, ঠিক আছে, ইনটু কি হবে, ইনটু ওই যে, বা ভাগফলেরটা আগে বলি, ওই স্টকের স্ট্যান্ডার্ড ডেভিয়েশনকে ভাগ দিবা তোমার মার্কেটের রিটার্নের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, ঠিক আছে? তো এই দুটো সিগমা ভাগ যায়, আর তোমার গুণ যাচ্ছে যেটা কি, সেটা হলো তোমার ওই স্টকের রিটার্নের সাথে মার্কেটের রিটার্নের যে কোরিলেশনটা, সেটা তোমার গুণ যাচ্ছে, ঠিক আছে? এইটা হলো তোমার বেটার ফর্মুলা, যে সিগমা আই ডিভাইডেড বাই সিগমা এম ইনটু কোরিলেশন বিটুইন কোরিলেশন বিটুইন অ্যাসেট আই এন্ড অ্যাসেট এম, ঠিক আছে? এমটা হলো মার্কেটের, আর যেটা বললাম যে আই তোমার হলো ইন্ডিভিজুয়াল অ্যাসেটটা, ঠিক আছে? এটা হলো, তাহলে তুমি ওই পার্টিকুলার অ্যাসেট, যেমন স্টক এর বেটাটা তুমি এভাবে বের করে ফেললা, ঠিক আছে? তো আই এর জায়গায় এ হবে আর কি এখানে লেখা, যদি স্টক এ এর বের করো। এটাকে অন্যভাবে লিখতে পারো কোভ্যারিয়েন্স, ঠিক আছে? কোভ্যারিয়েন্স আর আই ইন্টু আর এম ডিভাইডেড বাই সিগমা স্কয়ার এম, দুইটাই কিন্তু তোমার বেটার ফর্মুলা। কেমনে, আমি যদি উল্টা ভাবে দেখাই, প্রথম ফর্মুলাটা ভুলে যাও, দ্বিতীয় ফর্মুলাটা মাথায় দেখো। দ্বিতীয় ফর্মুলাটা কি, কোভ্যারিয়েন্স অফ আর আই এম, মানে কিসের কোভ্যারিয়েন্স, অ্যাসেট আই এবং অ্যাসেট, মানে এম তো মার্কেট রিটার্নের, এবং অ্যাসেট আই বা অ্যাসেট এ যদি বলো, এখানে মনে করো আই এর জায়গায় এ আছে, আই বলতে কেমন যাই লাগতেছে আমার কাছে, যাই হোক, ধরো অ্যাসেট এ এবং মার্কেট রিটার্ন, ঠিক আছে? অ্যাসেট এ রিটার্ন এবং মার্কেট রিটার্নের মধ্যে যে কোভ্যারিয়েন্সটা আছে, সেটাকে আমি সিগমা স্কয়ার অফ এম, মানে মার্কেট স্ট্যান্ডার্ড ডেভিয়েশন স্কয়ার করতেছি, বা মার্কেট ভ্যারিয়েন্স, সেটা দিয়ে ভাগ দিচ্ছি, ঠিক আছে? এটাকে যদি আমি আরো এক লাইন এক্সটেন্ড করি, ঠিক আছে, তাহলে কি হবে, কোভ্যারিয়েন্স মানে কি আমরা জানি না। কোভ্যারিয়েন্স মানে কি, যে দুটোর কোভ্যারিয়েন্স বের করতেছি, কোভ্যারিয়েন্স অফ আর এ আর এম মানে কি, সিগমা এ সিগমা এম, আচ্ছা যাই হোক, আমি মুখে বলি, সিগমা এ সিগমা এম ইনটু কোরিলেশন অফ আর এ এবং আর এম, ঠিক আছে? তো এটা হলো তোমার কি হচ্ছে, যে এটা তোমার কোভ্যারিয়েন্সের ফর্মুলা। দুইটা অ্যাসেট, ধরো অ্যাসেট
এ এবং অ্যাসেট বি, ঠিক আছে? অ্যাসেট এ এবং অ্যাসেট বি এর কোভ্যারিয়েন্স ইকুয়ালস টু অ্যাসেট এর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, অ্যাসেট বি এর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইনটু কোরিলেশন অফ অ্যাসেট এ ইনটু অ্যাসেট বি, ঠিক আছে? তো কোভ্যারিয়েন্স অফ অ্যাসেট এ এবং মার্কেট রিটার্ন, ঠিক আছে? মানে তোমার ইয়ে অ্যাসেট এর রিটার্ন এবং মার্কেট রিটার্নের কোভ্যারিয়েন্সটা হবে অ্যাসেট এর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, মার্কেট এর রিটার্নের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইনটু অ্যাসেট এ এবং মার্কেট রিটার্নের যে কোরিলেশন, সেটা তোমার কোভ্যারিয়েন্সকে আমরা ভেঙে এভাবে লিখতে পারি। যদি খেয়াল থেকে থাকে ওই পোর্টফোলিও স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ফর্মুলাতে আমরা এরকম করছি আর কি, সিগমা এ ইনটু কোরিলেশন আচ্ছা কোরিলেশন এ ইনটু এম, আমি তো বেশি লিখতেছি না, ঠিক আছে? নিচে হলো সিগমা স্কয়ার এম, তো নিচে দুইটা সিগমা এম, উপরে একটা সিগমা, এটা পি ভুলে লিখে ফেলছি মনে হয়, উপরে একটা সিগমা এম, দুইটা যদি তুমি একটা যদি কেটে দাও, ঠিক আছে, ভাগফল হলো তোমার, ভাগফল বলছি ডিস্টার্ব করতেছে কেন? তুমি এখানে উপরের সিগমা এম আর নিচের সিগমা এম যদি কাটাকাটি করে দাও, তখন কিন্তু তোমার এই জিনিসটাই চলে আসতেছে, ঠিক আছে? নিচে আর সিগমা স্কয়ার এম থাকতেছে না, একটা সিগমা এম উপরের সিগমা এম এর সাথে কাটাকাটি গেছে গা, তো উপরে যেটা কি থাকতেছে সিগমা অফ অ্যাসেট এ ইনটু যেই কোরিলেশনের কথা বলছি, ওই কোরিলেশনটা তোমার এখানে উপরে থাকতেছে। সো এই দুইটা জিনিস বেসিক্যালি একই জিনিস। তুমি মানে এটাকে আমি দেখাইলাম যে দুইটা অ্যাসেটের কোভ্যারিয়েন্সকে মার্কেটের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন স্কয়ার দিয়ে ভাগ দিলে তুমি বেটা পাচ্ছ, অথবা যদি তুমি অ্যাসেট দুইটা মানে মার্কেট বলতেছি অ্যাসেট এর, ঠিক আছে, মানে অ্যাসেট এর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ডিভাইডেড বাই মার্কেটের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইনটু দুইটার কোরিলেশন, ঠিক আছে? এভাবেও যদি করো তাও কিন্তু তোমার বেটা বের হচ্ছে, ঠিক আছে? দুটো একই বিষয়, ওই জিনিসটা আমি একটু প্রুফ করে দেখাইলাম। ডিস্টার্ব করলে তো ক্লাস নিতে পারবো না। ঠিক আছে, কোথায় ছিলাম? উপরে আসছিলাম, উপর থেকে নিচে এটা দেখাইছি, ঠিক আছে? সো এই জিনিসটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি, ফার্স্ট যে ফর্মুলাটা দেখাইছিলাম বেটার, সেই ফর্মুলাটাই আমার কিন্তু এখানে দেওয়া আছে যে অ্যাসেট আই, ঠিক আছে, কোন একটা পার্টিকুলার অ্যাসেটের স্ট্যান্ডার্ড ডেভিয়েশনকে আমরা ভাগ দিচ্ছি মার্কেটের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এবং গুণ যাচ্ছে মার্কেটের রিটার্ন, ঠিক আছে? তো এই জিনিসটা আমরা এখানে রিপ্লেস করছিলাম, তো এটাকে এখন তাহলে বেটা দ্বারা রিপ্লেস করতেছি আমরা। আলটিমেটলি কিন্তু এই যে সিএফএম যে ফর্মুলাটা সেটা পেয়ে গেছি, সেটা হলো তোমার কি ওই বেটা দিয়ে মার্কেট রিস্ক প্রিমিয়াম গুণ দেয় এবং রিস্ক ফ্রি রিটার্ন যোগ করে যে সিঙ্গেল অ্যাসেটের রিটার্ন বের করে, সেইটা হলো তোমার সিএপিএম এর। এখান থেকে দেখায় মাইক্রোসফট এজ ডিস্টার্ব করতেছে বেশি। আচ্ছা, এতটুকু পর্যন্ত তো দেখাইছি। ক্যালকুলেটর ডিফারেন্ট ফর এভরি সিএপিএম ওভারঅল মার্কেট রিস্ক প্রিমিয়াম, ঠিক আছে? আচ্ছা, সিএপিএম যে কাজটা করে, যে সিএপিএম বেসিক্যালি তোমার rather than calculating a different risk premium for every separate security that exists, the CAPM states that only the overall market risk premium, এই যে আরএম থেকে আরএফ বাদ দিচ্ছ, ঠিক আছে? সোজা কথায় তুমি এটা আরএমটা বের করে কেমনে তোমার ওভারঅল মার্কেটে কি পরিমাণ রিটার্ন আসতেছে, ঠিক আছে? তো ওই রিটার্ন থেকে রিস্ক ফ্রি রেট বাদ দেওয়ার পর যে রিস্ক প্রিমিয়ামটা মার্কেটে দিচ্ছে, সেটাকে তুমি তোমার বেটা দিয়ে গুণ দিলে তুমি তোমার রিস্কটা পেয়ে যাচ্ছ, মানে তোমার রিটার্নটা পেয়ে যাচ্ছ আলটিমেটলি, ঠিক আছে? বেটা তো বুঝো, বেটা কি? বেটা হলো মার্কেটের রিটার্নের ফ্লাকচুয়েশনের তুলনায় তোমার রিটার্নে কি পরিমাণ ফ্লাকচুয়েশন হয়, ঠিক আছে? মনে করো কোনো একটা অ্যাসেটের স্টকের বা কোনো একটা স্টকের বা কোনো একটা কোম্পানির স্টকের বেটা হলো 0.70, ঠিক আছে? সো এটার অর্থ কি? এটার অর্থ দাঁড়াচ্ছে যদি মার্কেটে কোনো একটা অ্যাসেটের মানে মার্কেটে যদি স্টকের প্রাইস মার্কেটে যদি নর্মালি অ্যাভারেজে যদি প্রাইস বেড়ে
মার্কেটে 100 টাকা বাড়লে তোমার এখানে 70 টাকা বাড়ে, ঠিক আছে? মানে মার্কেট থেকে ট্রেন্ডটা ওরকম। তোমার বেটা যদি নেগেটিভ হয় তার অর্থ মার্কেটে বাড়লে তোমার কমে, মার্কেটে কমলে তোমার বাড়ে। সো এই জিনিসটা বেটা রিপ্রেজেন্ট করে, ঠিক আছে? তো এখানে দেখাইছে সিকিউরিটি মার্কেট লাইন নিয়ে, যে হলো একটা এসএমএল, ঠিক আছে? সিকিউরিটি মার্কেট লাইন কি তোমার এই সিএপিএমেরই গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন হলো তোমার সিকিউরিটিস মার্কেট লাইন, ঠিক আছে? তো এখানে দেখা যাচ্ছে যে তোমার রিটার্নটা এই ভার্টিক্যাল অ্যাক্সেস বরাবর তোমার এক্সপেক্টেড রিটার্ন দেখাচ্ছে, এবং হরিজন্টাল অ্যাক্সেস বরাবর তোমার বেটা দেখাচ্ছে, যেটা তোমার মার্কেটের রিটার্নের তুলনায় তোমার রিটার্নে কি পরিমাণ ফ্লাকচুয়েট করে সেটার একটা মিজার হলো তোমার বেটা, ঠিক আছে? তাহলে এটা হলো আচ্ছা, ঠিক আছে। তো এখানে দেখো তোমার যে কোনো পয়েন্ট হবে আর কি, ধরো তোমার এই এখানে মার্কেটেরটা দেখাচ্ছে একটা পয়েন্ট, ধরো এই পয়েন্টে, ঠিক আছে? তো এই পয়েন্টে হলো তোমার মার্কেটের রিটার্ন, ঠিক আছে? তো যেখানে মার্কেটের রিটার্নের বেটা হবে 1 সব সময়, ঠিক আছে? তো ওই পয়েন্টটা দেখাইছে। এখন তোমার যদি আরো বেশি রিটার্ন হয়, মার্কেট থেকে বেশি রিটার্ন পাও তুমি, ধরো 12% রিটার্ন, এটা ধরো 10%, ঠিক আছে? তাহলে তোমার বেটা আরো বেশি হবে, ঠিক আছে? মানে মার্কেটে 10% রিটার্ন দিচ্ছে, তুমি 12% পাও, তাহলে তোমার বেটা 1 থাকবে না, স্বাভাবিকভাবে তোমার বেটা 1 এর চেয়ে বেশি হবে, হয়তো 1.2 হবে, ঠিক আছে? আর রিস্ক ফ্রি রেটটা হলো তোমার সর্বনিম্ন যে রিটার্নটা তুমি পাবা, এটা হলো রিস্ক ফ্রি অ্যাসেট থেকে পাও, ঠিক আছে? এখন বেটা যদি তোমার নেগেটিভ হয়, তখন এটা নেগেটিভ, রিস্ক ফ্রি অ্যাসেটের চেয়েও কম রিটার্ন পাইতে পারো, ঠিক আছে? মার্কেটে যেই রিটার্ন দেয় তুমি তার চেয়ে কম পাও, এটা ক্যালকুলেশন আছে, আমি দেখাবো। যেমন এই ক্যালকুলেশনটা দেখো, এখানে 5টা স্টক, আমি যেমন স্টকের এক্সাম্পল, আচ্ছা এখানে 70%ই আছে, আমি র্যান্ডমলি বলছি, আমি জানি না এখানে 70% আছে। যাই হোক, 5টা স্টক দেওয়া আছে, তো স্টকের বেটা 70.70 আর কি, স্টক বি এর 1 অর্থ মার্কেটে যেই পরিবর্তন হবে তা, ঠিক আছে? স্টক সিডি পজিটিভ আছে আর একটু বেশি মার্কেটের চেয়ে, আর এটা হলো নেগেটিভ, ঠিক আছে? স্টক ইয়ের, ঠিক আছে? এখন আমরা যদি প্রত্যেকটার ইয়ে যদি আমরা প্রত্যেকটা সিএপিএম এর বেসিসে প্রত্যেকটা স্টকের এক্সপেক্টেড রিটার্ন ক্যালকুলেট করি, ঠিক আছে? অ্যাজিউমিং কিছু অ্যাজাম্পশন বলে দিছে যে আমাদের রিস্ক ফ্রি রেটটা কত হবে, রিস্ক ফ্রি রেট এই যে আরএফআর, এটার ভ্যালু 5%, আর উপরে বলে দিছে যে 9% এক্সপেক্টেড রেট অফ রিটার্ন, ঠিক আছে? তাহলে অন দা মার্কেট পোর্টফোলিও, মানে আরএম এর ভ্যালু বলে দিছে 9%, ঠিক আছে? এটা খেয়াল করবা যে মার্কেট রিটার্ন বলছে নাকি মার্কেট রিস্ক প্রিমিয়াম বলছে। যদি মার্কেট রিটার্ন বলে তাহলে আরএম এর ভ্যালু বলছে, আর যদি মার্কেট রিস্ক প্রিমিয়াম বলে তার অর্থ আরএম মাইনাস আরএফ এর ভ্যালু তোমাকে বলে দিছে। যাই হোক, তো এখানে জাস্ট প্রত্যেকটা স্টকের জন্য রিটার্ন ক্যালকুলেট করছে, তাদের বেটার মান বসায়, ঠিক আছে? তো দেখা গেছে যে নর্মালি তোমার দেখো 1% যদি হয় বেটা, তার অর্থ মার্কেটে যে এক্সপেক্টেড রিটার্ন তোমারও তা আসবে, ঠিক আছে? তো যেটা আসতেছে তোমার এটাতে 9% আসছে, ঠিক আছে? তোমার যদি 70% হয় তোমার বেটা, তাহলে মার্কেটের চেয়ে কম হবে একটু রিটার্ন, আরো বেশি হইলে তোমার বেশি হবে। এমন যেমন এটাতে দেখা যাচ্ছে তোমার -0.30, ঠিক আছে? এতে হবে কি, তোমার বেটা যদি নেগেটিভ হয় তাহলে তোমার রিটার্ন রিস্ক ফ্রি রেটের চেয়েও কম হবে, ঠিক আছে? রিস্ক ফ্রি রেট কি, তুমি রিস্ক ফ্রি রেট কোনো রিস্ক না নিলে 5% রিটার্ন পাচ্ছ, ঠিক আছে? রিস্ক ছাড়া। তো মার্কেট রিটার্ন তোমাকে এখানে কত, রিস্ক প্রিমিয়াম দিচ্ছে 4%। এই 4%কে এখন তুমি যখন নেগেটিভ বেটা দিয়ে গুণ দিও, তখন তোমার একটা নেগেটিভ ভ্যালু চলে আসে, এটা বাদ দেওয়ার পর তোমার একটা ভ্যালু আসতেছে 3.80, যেখানে তোমার রিস্ক ফ্রি রেট ছিল 5%, তোমার কিন্তু এক্সপেক্টেড রিটার্ন অফ স্টক ই আসছে 3.80%, যেটা তোমার রিস্ক ফ্রি রেটের চেয়েও কম, ঠিক আছে? এখানে আরেকটা জিনিস বলছে উপরে, যে আমরা এখানে আগে কোন একটা চ্যাপ্টারে দেখছিলাম সিএমএল দেখছিলাম, ঠিক আছে? এটা মনে হয় ফুল ফর্মটা কি, ক্যাপিটাল মার্কেট লাইন না, নট শিওর। যাই হোক, তো এখানে দেখাচ্ছে যে বেসিক্যালি যে তোমার জিকে বললো যে অ্যাকচুয়ালি সিএমএল দেখছিলাম আমরা, যেটা এখন আমরা দেখতেছি এসএমএল, ঠিক আছে? তো এটার মধ্যে বেসিক্যালি পার্থক্যটা কি, ঠিক আছে? যে দুটো অলমোস্ট ক্লোজলি সেম জিনিস, হ্যাঁ, কিন্তু যে ডিফারেন্সটা আছে সেটা বলছে যে ফার্স্ট দ্য সিএমএল স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ দ্য, আচ্ছা এখানে সিএমএল এর রিস্ক ক্যালকুলেট করে, এখানে এক্সপেক্টেড রিটার্ন থাকে এবং হরিজন্টাল অ্যাক্সিসে থাকে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, ঠিক আছে? যেখানে এসএমএল এর বিষয়টা হলো স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের জায়গায় বেটা থাকে, ঠিক আছে? আচ্ছা, বেটাকে একটা জিনিস বলি, বেটাকে বলা হয় তোমার সিস্টেমেটিক রিস্ক হিসেবে বলা হয়। এখানে অনেক জায়গায় লেখাটা পাবা হয়তো টার্মটা, সিস্টেমেটিক রিস্ক। তো সিস্টেমেটিক রিস্ক তোমাকে যে জিনিসটা বোঝায়, যেটা হলো মার্কেটের কারণে যে জিনিসগুলো হয়, ঠিক আছে? মার্কেটে হঠাৎ করে রিসেশন হয়েছে, ঠিক আছে? অথবা মার্কেটে পলিটিক্যাল সিচুয়েশন ভালো না, অথবা এনিথিং, ভালো কোনো সিচুয়েশন মার্কেটে বৌমো হইতে পারে, ঠিক আছে? সো যেটার পরিপূর্ণ অনেকটা কন্ট্রোলই তো, বা বলতে পারো তোমার হাতে ওরকম কন্ট্রোল থাকে না, ঠিক আছে? সো ওইটার বেটাকে এর কারণে সিস্টেমেটিক রিস্ক হিসেবে বলা হয়। বেটা হলো তোমার আর কি মার্কেটের তুলনায় তোমার কতটুকু ফ্লাকচুয়েট হয় মার্কেটের রিটার্নের তুলনায় তোমার অ্যাসেটের রিটার্ন।
তো এটাই বলতেছে যে সিএমএল এর ক্ষেত্রে তোমার এখানে হরিজন্টাল অ্যাক্সিসে যেটা থাকে, যেটা দিয়ে তুমি কম্পেয়ার করো, সেটা হলো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। এসএমএল এ যেটা হচ্ছে সেটা হলো তোমার ইনভেস্টমেন্টের ভলাটিলিটি, মানে সিস্টেমেটিক কম্পোনেন্ট বলছে। সিস্টেমেটিক কম্পোনেন্ট বলতে বেটার কথা বুঝাইছে, বেটাটা আনতেছো তুমি, ঠিক আছে। সোজা কথায় তোমার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হলো পুরো রিস্কটাকে আনে, আর সিস্টেমেটিক কম্পোনেন্ট বলতে যে অংশটা তোমার কন্ট্রোলেবল না, শুধু সেই অংশটা আনতেছে, ঠিক আছে। সিস্টেমেটিক হলো রিস্ক দুই টাইপের হয়, সিস্টেমেটিক আনসিস্টেমেটিক রিস্ক। তো সিস্টেমেটিক রিস্কটা তোমার কন্ট্রোলেবল না। আনসিস্টেমেটিক রিস্ক হলো কোম্পানির কন্ট্রোলে থাকে, কোম্পানির অপারেশনাল ইনএফিসিয়েন্সি অথবা খারাপ পুয়ার ডিসিশন, এই ধরনের জিনিস বা পুয়ার পারফরমেন্স, এসবের কারণে আলটিমেটলি দেখা যাচ্ছে তোমার হয়তো যে রিস্কটা থাকতেছে তাদের রিটার্ন ফল করার বা কিছু একটা, সেটার হলো আনসিস্টেমেটিক রিস্ক। আর সিস্টেমেটিক রিস্ক মার্কেটের সিচুয়েশনের কারণে হয় যেটা। তো এসএমএল এ তোমার এখানে সিস্টেমেটিক রিস্কটাকে আনে কম্পেয়ারে। তো সিএমএল এর বিষয়টা হলো, সিএমএল এই চ্যাপ্টারে আলোচনা না, যাই হোক ওই তোমার ওখানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা আনে, ঠিক আছে। আচ্ছা, সেকেন্ড, বিকজ অফ দ্য ফার্স্ট পয়েন্ট, দ্য সিএমএল ক্যান বি অ্যাপ্লাইড অনলি টু পোর্টফোলিও হোল্ডিং। ওই আবার প্রথম পয়েন্টটাতে আমরা কি করতেছিলাম, পুরো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আনতেছিলাম। তার অর্থ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আনার অর্থ আমরা সিস্টেমেটিক এবং আনসিস্টেমেটিক কম্পোনেন্ট, ঠিক আছে, দুটাকেই আনতেছিলাম, ঠিক আছে। তো বিকজ অফ দ্য ফার্স্ট পয়েন্ট, দ্য সিএমএল ক্যান বি অ্যাপ্লাইড অনলি টু পোর্টফোলিও হোল্ডিংস that are fully diversified, whereas SML can be applied to any individual assets or collection of assets. তো SML সিঙ্গেল অ্যাসেটের বা কালেকশন অফ অ্যাসেটের জন্য কম্পেয়ার করা হয়। আচ্ছা, এখানে আচ্ছা এই দুটো জিনিস দেখার বিষয় আছে, ঠিক আছে। এক্সিবিট 7.2 আর 7.3, ঠিক আছে। আচ্ছা, এক্সিবিট 7. তোমার আচ্ছা, যদি আমি আগে 7.3 না 7.2 দেখাই আগে, ঠিক আছে। 7.2টা হলো তোমার আমার কাছে স্লাইড আছে যাই না। আচ্ছা, আচ্ছা যাই হোক, যদি খেয়াল থেকে থাকে, হোল্ডিং পিরিয়ড রিটার্ন আমরা চ্যাপ্টার 5-এ বের করছি কেমনে। কোন একটা স্টকের এন্ডিং প্রাইস থেকে বিগিনিং প্রাইস বিয়োগ দিছি, এবং সাথে যোগ দিছি কোনো ডিভিডেন্ড গেইন যদি হয়ে থাকে সেটা যোগ দিছি, দেন পুরা সংখ্যাটাকে, পুরা রেজাল্টটাকে আমরা ভাগ দিছি বিগিনিং প্রাইস দিয়ে, ঠিক আছে। তো ধরো স্টকের প্রাইস, বিগিনিং প্রাইস ছিল 25, ইয়ার শেষে এটার ভ্যালু দাঁড়াইছে 26 টাকায়, ঠিক আছে। তাহলে আমার যেই 25 থেকে 26 1 টাকা বাড়ছে, এটা হলো ক্যাপিটাল গেইন, এবং সাথে আমি ডিভিডেন্ড পাইছি 1 টাকা, টোটাল আমার 2 টাকা লাভ হয়েছে। এটা প্রাইস 1 টাকা বাড়ছে, এটা ক্যাপিটাল গেইন, এবং ডিভিডেন্ড 1 টাকা পাইছি, এই 2 টাকা পাইছি, টোটাল 2 টাকা লাভ হয়েছে। এটা ডিভাইডেড বাই 25 ইনিশিয়াল যে প্রাইসটা ছিল। এটা করলে আমি যে রিটার্নটা পাচ্ছি, হোল্ডিং পিরিয়ড রিটার্ন ওভাবে ক্যালকুলেট করছে, বা টোটাল রিটার্ন বলে, অনেক জায়গায় লেখা আসে যে টোটাল রিটার্ন কেমনে ক্যালকুলেট করে। টোটাল রিটার্ন ক্যালকুলেট করে ক্যাপিটাল গেইন প্লাস ডিভিডেন্ড গেইন ডিভাইডেড বাই ইনিশিয়াল প্রাইস, ঠিক আছে। তো তোমার এই ক্যাপিটাল গেইন হলো এই 25 থেকে 26, যেমন স্টক বি এর কথা যদি বলি, 42 মাইনাস 40, 2 টাকা লাভ হয়েছে, প্লাস এক্সপেক্টেড ডিভিডেন্ড 0.50, ঠিক আছে, ডিভাইডেড বাই পুরা যেই রেজাল্ট আসছে সেটা ডিভাইডেড বাই 40 করলে তোমার রিটার্ন আসতেছে 6.25%, ঠিক আছে। আচ্ছা, এটা তাহলে এখানে এই টেবিলে আমরা কি করলাম, এই টেবিলে আমরা বেসিক্যালি করতেছি যে 1 বছর হয়ে গেছে, ঠিক আছে। তুমি PT+1 এই জিনিসটা কখন জানতে পারবা, 1 বছর হওয়ার পর। তো তুমি আজকে ইনভেস্টমেন্ট করতেছো 25 টাকা দিয়ে কিনতেছো স্টক, এবং আচ্ছা এটা এক্সপেক্টেড প্রাইস লিখছে, আচ্ছা যাই হোক। তো এক্সপেক্টেড হলে এক্সপেক্টেড 1 বছর হয়নি, তাহলে এক্সপেক্টেড প্রাইস 26 টাকা ইয়ার শেষে, ঠিক আছে। সো ওটার বেসিসে তুমি রিটার্ন ক্যালকুলেট করতেছো যে তোমার রিটার্ন, ফিউচার রিটার্ন কত হবে, ঠিক আছে। আর এখানে করছে কি, এখানে করছে তোমার বেসিক্যালি এই পাশের টেবিলটাতে এক্সিবিট 7.3, এখানে তোমার যেটা ইউজ করছে যে সেটা হলো আমরা সিএপিএম থিওরি দেখছিলাম। তো সিএপিএম এর বেসিসে তো আমরা রিটার্ন ক্যালকুলেট করতে পারি, ঠিক আছে। তো সিএপিএম এ আমাদের দুটা কম্পোনেন্টের মান বলে দিচ্ছে যে রিস্ক ফ্রি রেট 5% হবে আর রিস্ক প্রিমিয়াম হবে 4%, এখানে উপরে বলে দিছে। তো এখন আমি যদি এইটার বেসিসে আমার আর কিসের ভ্যালু লাগবে, মার্কেট রিস্ক প্রিমিয়াম মানে RM মাইনাস RF এর ভ্যালু বলে দিছে, RF এর ভ্যালু বলে দিছে, আর আমার লাগবে বেটার ভ্যালু। এখানে প্রত্যেকটা স্টকের বেটার ভ্যালু দেওয়া আছে। সো আমরা ফর্মুলা ইউজ করে যদি বের করি, তাহলে আমাদের যেই সিএপিএম অনুযায়ী যে রিটার্নটা আসে এটা হলো এইগুলা, ঠিক আছে, প্রত্যেকটা স্টকের। তো এখানে বিষয়টা কি, একটা মিনিট দাঁড়াও, ওকে। যে জিনিসটা বলতেছি যে তোমার এখানে যেই এটা হলো রিকোয়ার্ড রিটার্ন, ঠিক আছে। এটা সিএপিএম যে জিনিসটা তোমাকে দেখায় যে ইনভেস্টররা কি পরিমাণ রিটার্ন
এক্সপেক্ট করে, ঠিক আছে, তোমার কোম্পানি স্টকটা থেকে বা কোম্পানি বা স্টক মানে তোমার ওই স্টক থেকে বা ওই, হ্যাঁ বলতে পারো যেমন স্টক এ, ঠিক আছে, স্টক এ থেকে মিনিমাম কত পার্সেন্টেজ রিটার্ন এক্সপেক্ট করে, ঠিক আছে। তো ওটা হলো মার্কেটের রিস্ক প্রিমিয়ামকে ওই স্টকের বেটা দিয়ে গুণ দেয় এবং রিস্ক ফ্রি রেটটা যোগ করে, ঠিক আছে। মানে রিস্ক প্রিমিয়াম কি, এক্সট্রা রিস্কের জন্য যে এক্সট্রা রিটার্নটা দেয়। তো রিস্ক ফ্রি রেট, মিনিমাম রিস্ক ফ্রি রেট মার্কেটে 5%। তো আমি যেহেতু রিস্কি পোর্টফোলিওতে ইনভেস্টমেন্ট করতেছি, আমি তো অ্যাটলিস্ট 5% এক্সপেক্ট করবো। এবং 5%-এর সাথে কোন পার্সেন্টেজটা এক্সপেক্ট করবো, যে রিস্ক প্রিমিয়াম মার্কেটে দিচ্ছে ওটাকে গুণ দিব মার্কেটের রিস্ক প্রিমিয়ামের তুলনায় আমার স্টকের কি পরিমাণ ভলাটাইল, ঠিক আছে, ওই ভলাটিলিটিতে আমি যদি গুণ দিই, ঠিক আছে। মানে মার্কেটে যদি 100 টাকা চেঞ্জ হয়, আমার স্টকের প্রাইস মানে ওই কোম্পানি এর স্টকের প্রাইস চেঞ্জ হয় 120 টাকা, ঠিক আছে, তাহলে 1.2 গুণ চেঞ্জ হয়, ঠিক আছে। তাহলে মার্কেটের রিস্ক প্রিমিয়াম যদি 4% দিয়ে থাকে রিস্কি পোর্টফোলিওর জন্য, তাহলে আমাকে 4 × 1.2 এই পরিমাণ রিস্ক প্রিমিয়াম দিতে হবে। আর ওটার সাথে আমি যদি রিস্ক ফ্রি রেটটা যোগ করি, তখন আমি পেয়ে যাচ্ছি যে আমার রিকোয়ার্ড কি আমি রিটার্ন মিনিমাম এক্সপেক্ট করি ওই স্টক থেকে, ঠিক আছে। তাহলে এটা আমার এগুলো আসছে। আর যেটা আমার বেসিক্যালি এক্সপেক্টেড প্রাইস, মানে অ্যাকচুয়ালি যে জিনিসটা আসতেছে, ঠিক আছে, এটা হলো তোমার ফিউচারে যে প্রাইস, ঠিক আছে। এটা মনে হয় বলছে, কোথায় এটা পাইছে, দাদা এটা বলছে কি না, এই যে ফোরকাস্টেড প্রাইস এখানে লেখা আছে কিনা, বইয়ে লেখা আছে এখানে, we can compute it would be an appropriate investment। বই থেকে লাইনটা যদি বলি, বইয়ের মানে এই টেবিলটার উপর এক্সিবিট 7.2, ঠিক আছে, এটার উপর যে লাইনটা দেওয়া আছে সেখানে বলা আছে যে assume that analysts at a major brokerage firm have been following the 5 stocks in the preceding example। ওই যে 5টা স্টক একজন অ্যানালিস্ট এটা ফলো করতেছে, এবং বেসড অন এক্সটেন্সিভ অ্যানালাইসিস দে প্রোভাইড ইউ উইথ ফোরকাস্টেড প্রাইস অ্যান্ড ডিভিডেন্ড ইনফরমেশন ফর দ্য নেক্সট ইয়ার, ঠিক আছে। মানে এই যে সে এক্সটেন্সিভ অ্যানালাইসিস করছে ওই স্টকগুলো, অ্যান্ড সে ফোরকাস্টেড প্রাইস দেখাইছে যে এটার ফিউচার প্রাইসে এত দাঁড়াবে এবং এত ডিভিডেন্ড পাবা। তো এটার বেসিসে তুমি এখন রিটার্ন ক্যালকুলেট করতে পারবা, ঠিক আছে। এখন এটা হলো তোমার যে রিটার্নটা তুমি পাচ্ছ, ঠিক আছে, ফোরকাস্টেড রিটার্নটা। আর এটা হলো যে ইনভেস্টররা যেটা এক্সপেক্ট করতেছে যে রিটার্ন এত পাবো। তো তুমি দেখো স্টক এর টাইম পরে বলতেছি, স্টক সি দেখো, স্টক সিতে তোমার এস্টিমেটেড রিটার্ন যেটা আসতেছে সেটা হলো 15.15, কিন্তু ইনভেস্টররা এক্সপেক্ট করতেছে যে তারা 9.6% রিটার্ন পাবে, ঠিক আছে। মানে এটা তো তারা জানে না, ঠিক আছে, তারা এক্সপেক্ট করতেছে 9.6% রিটার্ন পাবে। তার অর্থ কি, মার্কেটের স্টকটা আন্ডার ভ্যালুড অবস্থায় আছে, ঠিক আছে। যতটুকু এক্সপেক্ট করা উচিত রিটার্ন, তার চেয়ে তারা কম রিটার্ন এক্সপেক্ট করতেছে, ঠিক আছে। তাহলে মার্কেটে ইভ্যালুয়েশন হলো মার্কেটে আন্ডার ভ্যালুড অবস্থায় আছে, ঠিক আছে। আর এখানে যেমন এখানে আবার বেশি এক্সপেক্ট করতেছে, কিন্তু অ্যাকচুয়ালি ওই স্টকটা এত রিটার্ন দেওয়ার কথা না, ঠিক আছে। কারণ এটা তো নর্মালি জাস্ট সিএপিএম দিয়ে বের করছে, আর এই যে প্রাইসটা এটা তুমি এই ভ্যালুগুলো থেকে বের করছো, ঠিক আছে। আর এই ভ্যালুগুলো কিন্তু এমনি এমনি বের করেনি, এখানে প্রফেশনাল অ্যানালিস্টরা ওরা সবকিছু বিবেচনা করে বের করছে যে ফিউচারের ফোরকাস্টেড প্রাইস কত দাঁড়াবে, ঠিক আছে। সো স্বাভাবিকভাবে যেই রিটার্নটা আসার কথা তার চেয়ে তুমি অনেক বেশি কম এক্সপেক্ট করতেছো, ঠিক আছে। তুমি এটা জানো না, বাট তুমি কম এক্সপেক্ট করতেছো অনেক, তার অর্থ মার্কেটে হয়তো আন্ডার ভ্যালুড অবস্থায় আছে। আন্ডার ভ্যালুড অবস্থায় হয়তো তুমি বুঝতেছো না যে এই স্টকের এত পটেনশিয়াল আছে যেটা হয়তো সামনে এত রিটার্ন জেনারেট করতে পারে। মার্কেটে হয়তো মিস ইনফরমেশনের কারণে এরকম হয়, ঠিক আছে, যে ওই কোম্পানি যে সামনে ভালো পটেনশিয়াল আছে বা ভালো একটা ইনভেস্টমেন্ট করছে, হয়তো রিটার্ন জেনারেট করতে পারে। তো এখানে এই জিনিসটা দেখো, যেখানে বেশি সেখানে ওভার ভ্যালু, যেখানে কম সেখানে আন্ডার ভ্যালু। তো এটা অনেকটা কাছাকাছি আছে, কারণ এটাকে প্রপারলি ভ্যালুড বলছে, ঠিক আছে। এস্টিমেটেড রিটার্ন থেকে রিকোয়ারিটা অলমোস্ট সেম আছে, ঠিক আছে। তো বই একটা লাইন আছে এখানে, মনে হয় লাইন আছে কিনা জানি না, দেখতে হবে। estimate which are the actual holding periods, any security with an estimated rate that plots, হ্যাঁ লেখা আছে এই যে any security with an estimated rate of return that plots above the SML would be considered undervalued because it implies that you forecast receiving a rate of return on the security that is above its required rate of return based on its systematic risk। আচ্ছা, এটা হলো তোমার SML লাইনটা তো আমরা আগেই ড্র করছিলাম, এই লাইনটা, ঠিক আছে। জাস্ট ABCD স্টকগুলো প্লট করে নিই। এই SML লাইনটা তো আগেই, এটা কিসের বেসিসে প্লট আঁকছিলাম SML লাইনটা, আমার সিএপিএম থিওরির বেসিসে, তাই না। আমার যে সিপিএম থিওরি ছিল ওটার বেসিসে আমার রিস্ক পিরিয়ড, মানে রিস্ক পিরিয়ড তো আছে, সেটার সাথে আমি জাস্ট ওই অন্য ইনফরমেশনগুলো করে আমার এটা আসছে এসএমএল লাইনটা, ঠিক আছে। মানে এটা হলো রিস্ক পিরিয়ড, আর এখানে তোমার মার্কেট রিটার্ন এবং মার্কেটের বেটা এই দুটো যোগ করে এই পয়েন্টটা আসে, তো এটা যোগ করলে তোমার এসএমএল লাইনটা, ঠিক আছে। এখন যেটা বলা হচ্ছে যে তুমি যেই রিটার্নটা পাচ্ছ, এই যে এই রিটার্নটা, ঠিক আছে, যেটা তুমি এই বিয়োগ দিয়ে বের করে রিটার্ন বের করছো, ঠিক আছে, এই রিটার্নটা,
তো এই রিটার্নটা তুমি যদি গ্রাফে প্লট করো, ঠিক আছে, তো এটা যদি অ্যাবোভ এসএমএল লাইনের, এই যে এটা হলো তোমার রিটার্নের অ্যাক্সিস, ঠিক আছে, এক্সপেক্টেড রিটার্নের অ্যাক্সিস কি, ভার্টিক্যাল অ্যাক্সিসটাতে এক্সপেক্টেড রিটার্ন আছে। তো এই পয়েন্টটা যদি তোমার অ্যাবোভ এসএমএল লাইন হয়, হ্যাঁ, এসএমএল লাইন তোমার কিন্তু স্টার্ট হয়েছে এই পয়েন্ট থেকে, সরি এই যে এটা এখানে দেখো এসএমএল লাইনের মার্কেট যে রিটার্নটা দিচ্ছে এটা কত, 8%, ঠিক আছে। আচ্ছা যাই হোক, ওভাবে বলেনি, যেটা বলছে যে এসএমএল লাইনের চেয়ে যদি উপরে হয় এই পয়েন্টটা, ঠিক আছে, তাহলে বুঝতে হবে যে সিকিউরিটিসটা আন্ডার ভ্যালুড অবস্থায় আছে, ঠিক আছে। আর যদি নিচে হয় তাহলে সিকিউরিটিটা ওভার ভ্যালুড অবস্থায় আছে। যেমন যেমন আমরা দেখি এখানে, যদি আমরা দেখি স্টক সিতে আমার কি রিটার্ন দিচ্ছিল 9.60%, ঠিক আছে। তো এখানে যদি একটু ওয়েট, মানে কোন ভ্যালু বলে, আচ্ছা এস্টিমেটেড রিটার্ন, এটা কোন, সরি আমি তো ভুলটা বলতেছি, 9.60 কেন বলবো, আমি বলছিলাম যে এটার যে রিটার্নটা আসছে, আমি মনে করছি এটা এখানে লিখছে, খেয়াল করিনি, হ্যাঁ এটার যে রিটার্নটা এটা তো এই কলামে লিখছে, হ্যাঁ। তো এখানে কত, 15.15%, ঠিক আছে। তো 15.15% তুমি যদি প্লট করো এখানে এই বরাবর আসবে 15.15% এখানে বসাইছে, ঠিক আছে। এটা এসএমএল লাইনের যেহেতু উপরে, এটা কিন্তু দেখো এখানে কনক্লুশন কি দিছে, আন্ডার ভ্যালুড অবস্থায় আছে। তো এসএমএল লাইনের উপরে যদি কোনো লাইন তুমি এখানে, নিচে হইলে এটা বুঝতে হবে ওভার ভ্যালুড অবস্থায় আছে, এটাও কিন্তু এটা নেগেটিভ হইলে উপরে আছে, এটাও আন্ডার ভ্যালুড অবস্থায় আছে। এটাকে প্রপারলি ভ্যালুড বলছে, অনেকটা এসএমএল লাইন দিয়েই গেছে কাছাকাছি, ঠিক আছে। তো এখানে চিত্রের ব্যাখ্যা হলো এটা, বেটা কি জিনিস বুঝাই ফেলছি। বেটা তোমার ক্যালকুলেশনও করা যায় এক্সেলে, তুমি রিটার্ন ক্যালকুলেট করে, এটা হলো কি তোমার রিটার্নটা ক্যালকুলেট করে নিতে হয়, ঠিক আছে, ওই হোল্ডিং পিরিয়ড রিটার্নের ফর্মুলা দিয়ে, ঠিক আছে। রিটার্নটা তোমার এটা এখন ডিপেন্ড করে এখন তুমি কিসের বেসিসে নিচ্ছ, উইকলি রিটার্ন নিচ্ছ। আমরা এই কাজটা করছিলাম, সবাই করছি কিনা জানি না, বাট স্যার অ্যাসাইনমেন্ট দিছিল 203-এ দিছিল, ঠিক আছে, সাইমন স্যার দিছিল। তো পরে আর নেয়নি সাবমিশন, যাই হোক। তো বেটার রিটার্নটা তোমার হলো কি বেসিক্যালি তোমার মার্কেটের রিটার্ন নিতে হয় আর তোমার স্টকের রিটার্ন নিতে হয়। তো এটা তুমি গুগল থেকে নিতে পারবে ইনফরমেশন। তো এখন তুমি তোমার উপর নির্ভর করে তুমি উইকলি ইনফরমেশন নিবা না ডেইলি ইনফরমেশন নিবা। তো ধরো উইকলি ইনফরমেশন নিলা, তো উইকলি প্রাইস চেঞ্জ, রিটার্নের চেঞ্জটা দেখে এই যে এই ফর্মুলা দিয়ে, আমি এমনি এটা একটু বলতেছি আর কি, এই যে PT1 থেকে PT বাদ দিচ্ছ, যে ফিউচার প্রাইস থেকে আগের প্রাইসটা বাদ দিচ্ছ আর ডিভিডেন্ড যোগ করতেছো। সো এটা দিয়ে ভাগ করে আলটিমেটলি, বা অন্যভাবেও লেখা যায় জিনিসটা, সোজা কথায় তুমি যে রিটার্নটা এটা তুমি ক্যালকুলেট করলা তোমার স্টকের রিটার্ন, আবার আরেকটা থাকতে পারে মার্কেটের রিটার্ন, ঠিক আছে, ওটা দেওয়া থাকতে পারে হয়তো। তো ওই দুইটা কম্পেয়ার করে তুমি এক্সেলে দুইটার হ্যাঁ চিত্র যদি আঁকতে চাও, চিত্র এই যে এরকম চিত্র যদি আঁকতে চাও, তাহলে তুমি জাস্ট দুইটার যে রিটার্ন আসছে ওটাকে একসাথে সিলেক্ট করে তোমার স্ক্যাটার প্লট বা ওই রিগ্রেশন সিলেক্ট করা যায়, ঠিক আছে, রিগ্রেশন সিলেক্ট করতে পারবে। আর নর্মালি ফর্মুলা দিয়ে বের করতে চাইলে কোভ্যারিয়েন্স বা কোভ্যারিয়েন্সের ফর্মুলা আছে, তোমার কোভ্যারিয়েন্স ফাংশন আছে, কোভ্যারিয়েন্স ফাংশন ইউজ করে এই ফর্মুলাটা ইউজ করলে তুমি বেটা বের করে ফেলতে পারবে। যাই হোক, ওটা আলোচনার বিষয় না, আমি তো এখন তোমাদের কোনো প্রেজেন্টেশনের কাজ শিখাইতেছি না। যাই হোক, এটা এমনি বললাম আর কি, স্যার ক্লাসে একটু এক্সেলের জিনিস দেখাইছিল ওখানে বললাম। এইটা আচ্ছা, এটা হলো ক্যারেক্টারিস্টিক লাইন। 2 মিনিট আছে। আচ্ছা হ্যাঁ, একটা লিঙ্ক দিচ্ছি, আমার মাথায় খেয়াল আছে, অল্প কথা না চেক করবো, ভাবছি এই টপিকটা পরে চেক করবো। হ্যাঁ খেয়াল আসছে, ঠিক আছে, আমি লিঙ্ক দিচ্ছি একটা, এটা ক্লোজ করতে হবে। ওকে, যে জিনিসটা বলছিলাম, ওকে এই ক্যারেক্টারিস্টিক লাইনটা আছে, এটা নিয়ে অ্যাকচুয়ালি স্লাইডে মনে হয় বেশি কিছু লেখা নাই। অল্টারনেটিভলি দেখি এখানে কতটুকু লেখা লেখছে। সিকিউরিটি বেটাস ক্যান অলসো বি এস্টিমেটেড অ্যাজ স্লোপ কোএফিশিয়েন্ট ইন রিগ্রেশন ইকুয়েশন। আচ্ছা, এটা নিয়ে অত বুঝার কিছু নেই, মানে চিত্রের কথা বলতেছি না, এই অংশটা নিয়ে। এটা হলো বেসিক্যালি আচ্ছা, এটা হলো বেসিক্যালি তোমাকে যে জিনিসটা সিএপিএম ইকুয়েশনটার মতো আর কি, তোমাকে এটা রিগ্রেশনের মাধ্যমে দেখাইছে, ঠিক আছে। Although security beta scans as the slope coefficient between the returns to the security over time and returns to the market portfolio. RIT, ঠিক আছে,
ভ্যালু দেওয়া আছে তোমার এখানে, রিটার্নস টু দ্য সিকিউরিটি, রিটার্নস টু দ্য মার্কেট, বেটা, ইআইটি, র্যান্ডম এরর, এআই। আচ্ছা আচ্ছা, এটা তোমার বইয়ে যেটা লেখা আছে ওখানে তো লেখা আছে আর আইটি, ঠিক আছে। আর আইটি কি হচ্ছে? রিটার্ন টু দ্য সিকিউরিটি, ঠিক আছে। তো ওই কোনো একটা মার্কেটের পার্টিকুলার সিকিউরিটিকে তুমি মার্কেটের যে এটা হলো আর এমটি, এটা বেসিক্যালি দ্য রিটার্নস টু দ্য মার্কেট পোর্টফোলিও, মার্কেটের যে পোর্টফোলিও রিটার্ন পাচ্ছ সেটাকে তুমি বেটা দিয়ে গুণ দিচ্ছ এবং এটার সাথে ইন্টারসেপ্ট যোগ করলে আর এরর যোগ করলে তুমি এই মার্কেটে দিয়ে পাচ্ছ, ঠিক আছে। এখানে তোমার ক্যালকুলেশন বা সূত্র মুখস্থ করার কিছু না, এটা জাস্ট দেখাইছে যে আমরা এরকম করে এটা রিগ্রেশন ইকুয়েশন ফর্ম করতে পারি এটা, ঠিক আছে। আর এইটার কি দেখাইছে যদি চিত্রটার কথা বলো, এইটা হলো তোমাকে একটা লেখা আছে বইয়ে ইন্ডাস্ট্রি ক্যারেক্টারিস্টিক্স লাইন লেখা আছে, তারপর লেখা আছে কম্পিউটিং এ ক্যারেক্টারিস্টিক্স লাইন অ্যান্ড এক্সাম্পল, এরকম লেখা আছে, ঠিক আছে। তো এইটা হলো মনে করো একটা কোম্পানি, ঠিক আছে। তো ওই কোম্পানির মান্থলি রিটার্ন, ঠিক আছে, মান্থলি রিটার্ন টু এমএসএফটি, ঠিক আছে। এমএসএফটি মাইক্রোসফটকে বলতেছে খুব সম্ভবত, আমি যদি ভুল না করে থাকি, এই যে লেখা আছে মাইক্রোসফট কর্পোরেশন। তো মাইক্রোসফটের যে মান্থলি রিটার্ন এটা হলো ভার্টিক্যাল অ্যাক্সিসে, আর যেটা তোমার হরিজন্টাল অ্যাক্সিসে যেটা রিপ্রেজেন্ট করতেছে সেটা হলো মান্থলি রিটার্ন টু এসপিএক্স। এসপিএক্স হলো ওদের ইন্ডেক্সের একটা নাম আর কি, যেমন আমাদের ডিএসই আছে, ঠিক আছে, মানে আমাদের ইন্ডেক্সের ডিএসসির ইন্ডেক্সের নাম ডিএসইএক্স মনে হয়, ঠিক আছে। ডিএসসিরই তো 3টা ইন্ডেক্স আছে, তো এরকম আর কি। তারপর ডিএসসি 30 আছে, আরেকটা কি জানি আছে, এরকম ডিএসসি 3টা ইন্ডেক্স আছে। সো যেটা বলতেছি আর কি, তো এটা ইন্ডেক্সের, এটা অ্যাকচুয়ালি তোমার বেটার মতো আর কি দেখাইছে জিনিসটা, যে বেটার গ্রাফটা আসছে আর কি, যে তোমার ইন্ডেক্সে যে রিটার্নের চেঞ্জটা, মানে মার্কেটে কি পরিমাণ রিটার্ন হচ্ছে, ঠিক আছে, মার্কেটের রিটার্ন কখন কত ছিল, ঠিক আছে, যে মার্কেটের রিটার্নের চেঞ্জের সাথে রিটার্নের চেঞ্জের সাথে মাইক্রোসফট কোম্পানির মান্থলি রিটার্নের চেঞ্জটা দেখ এখানে, ওই ট্রেন্ডটা এখানে, ওই ট্রেন্ডটা হলো এই যে পয়েন্টগুলা, ঠিক আছে, এই পয়েন্টগুলা, এই যতগুলো পয়েন্ট দেখতেছো ওইটা হলো ট্রেন্ডটা, ঠিক আছে। তো এখানে তোমার সফটওয়্যারের মাধ্যমে যখন আমি আঁকবো তো তখন তো একটা লিস্ট স্কয়ার রিগ্রেশন লাইন আঁকবে, ঠিক আছে, যেটা হলো একটা বেস্ট ফিটেড লাইন, যেখান থেকে তোমার ডিসটেন্সটা সবচেয়ে কম, ঠিক আছে, এই পয়েন্টগুলার ওরকম একটা লাইন তোমার এখানে আসবে সফটওয়্যার দিয়ে যখন করবা। তো এটা হলো তোমার বেস্ট ফিটেড রিগ্রেশন লাইনটা। তো এটা হলো জাস্ট কি বোঝায়, জাস্ট এটা বেটার চিত্রটা আঁকছে আর কি, যে তোমার কোনো একটা কোম্পানির স্টকের বা ওই কোম্পানির রিটার্নের তুলনায় তোমার যেই ইন্ডেক্সটা আছে ওই ইন্ডেক্সের রিটার্নের কম্পারিজনটা করছে, ঠিক আছে, মার্কেট ইন্ডেক্সের রিটার্নের কম্পারিজন করে যে পয়েন্টগুলো আসছে ওগুলো একটা গ্রাফ মাঝখান দিয়ে একটা লাইন টেনে গ্রাফ করে দিয়েছে, ঠিক আছে, যেটা বেস্ট ফিটেড লাইন বলা হয়, স্ট্যাটে যা পড়ছিল আর কি, ঠিক আছে। তো জাস্ট চিত্র আসছে এখানে, অ্যাকচুয়ালি বুঝে কিছু নেই, বাট কিছু লিমিটেশন নিয়ে কথা আছে বইয়ে, এখানে লেখেনি। যদি দেখো এখানে জানি না এটা কেন লেখেনি, দু একটা পয়েন্ট আছে আমার কাছে মনে হয়েছে ইয়ে মানে বাদ দেওয়ার মতো না, জাস্ট তেমন কিছু না। যেমন লেখা আছে দ্য ইম্প্যাক্ট অফ টাইম ইন্টারভাল, ঠিক আছে। এটা নিয়ে আমি দেখি, এখানে আমি দাগাইছি হলো এই পরের পেজে যদি চলে যাই, যেমন রেইলি অ্যান্ড রাইট, ঠিক আছে, মানে এটা একটা রিসার্চ পেপার আর কি, 1988, অ্যানালাইজ দ্য ডিফারেন্সিয়াল এফেক্টস অফ রিটার্ন কম্পিউটেশন মার্কেট ইন্ডেক্স অ্যান্ড টাইম ইন্টারভাল শোড। আচ্ছা, এখানে একটা জিনিসের কথা বলছে, দ্য ইম্প্যাক্ট অফ টাইম ইন্টারভাল, ঠিক আছে। এটা বলছে যে কি বেসিক্যালি যে ওই বেটা ক্যালকুলেশনের কথা বললাম যে না, যে বেটা ক্যালকুলেশন করা কেমনে, এক্সেলে তোমার রিটার্নের ডাটা ইনপুট দিতে হয়, ঠিক আছে। এখন সেটা তুমি মান্থলি রিটার্নের ডাটা ইনপুট দিতে পারো, উইকলি রিটার্নের ডাটা ইনপুট দিতে পারো, ঠিক আছে। তো এটাকেই বলতেছে যে টাইম ইন্টারভালের সমস্যা কি, বলতেছে যে হ্যাঁ কেউ হয়তো মান্থলি রিটার্নের ডাটা ইনপুট দিচ্ছে, ঠিক আছে, আবার কেউ হয়তো উইকলি রিটার্ন ডাটা ইনপুট দিচ্ছে, ঠিক আছে। সো এখানে এটাই বলছে, দেখা যাচ্ছে মান্থলি রিটার্নের ডাটা ইনপুট দিলে কত হচ্ছে, মান্থলি রিটার্ন ফর 5 ইয়ার পিরিয়ড, ঠিক আছে, তাহলে 5 বছরে মান্থলি রিটার্ন কয়টা হবে, 5 12 60টা অবজারভেশন, ঠিক আছে। আবার দেখা যাচ্ছে ডেইলি রিটার্ন দিলে তোমার এটা কিসের ক্যালকুলেট করতে যাই না, ধরো উইকলি রিটার্নের কথা চিন্তা করো, উইকলি রিটার্ন 2 ইয়ার, তাহলে 52 দিন করে হইলে 52টা উইক 52টা রিটার্ন আর কি, তো সেটা তুমি 2 বছর মানে টোটাল 104টা অবজারভেশন নিয়ে কাজ করতেছো। তো এটা একটা রিসার্চ পেপারে দেখছো যে রিলি অ্যান্ড বিভিন্ন রিসার্চ হয়েছে, তো রিলি অ্যান্ড রাইট অ্যানালাইজ দ্য ডিফারেন্সিয়াল এফেক্টস অফ রিটার্ন কম্পিউটেশন, মানে এই যে রিটার্ন তুমি যখন এক্সপেক্টেড রিটার্ন সিএপিএম এর বেসিসে ক্যালকুলেট করো তখন কি করো, বেটাকে গুণ দাও না রিস্ক প্রিমিয়াম দিয়ে, এই বেটাটা কম্পিউট করে কেমনি, বেটাটা কম্পিউট করতে যায় তো তোমার যখন তুমি রিটার্নটাকে নিতে হয় মার্কেটের রিটার্ন এবং তোমার স্টকের ওই কোম্পানির স্টকের রিটার্নকে নিতে হয়, তো
এটা যে নিবা তুমি কোন রিটার্ন নিবা, ডেইলি রিটার্ন নিবা, উইকলি রিটার্ন নিবা নাকি মান্থলি রিটার্ন নিবা, ঠিক আছে। সো এটার কারণে ডিফারেন্সটা হয়ে থাকে, ঠিক আছে। ও দেখছে রিটার্ন কম্পিটিশনের যে ডিফারেন্স হয়, এক্সপেক্টেড রিটার্নের যে ডিফারেন্স হয়, যেটার মেজর কস্ট পাইছে হলো ডিফারেন্স ইন বেটা, ঠিক আছে, যেটা ইউজ অফ মান্থলি ভার্সেস উইকলি ইন্টারভাল। তো কেউ দেখা যাচ্ছে উইকলি দিয়ে করতেছে, মান্থলি দিয়ে করতেছে, ঠিক আছে। এই জিনিসটা বলছে দ্য এফেক্ট অফ মার্কেট প্রক্সি। না, এটাতে তেমন কিছু নাই। যাই হোক, এরপর তোমাকে এই ক্যারেক্টারিস্টিক লাইনটা দেখাইছে, এই যে এটা ক্যারেক্টারিস্টিক লাইন, ঠিক আছে। তো দেন তোমার আমি স্লাইডে চলে আসি আবার। এম্পিরিক্যাল টেস্ট অফ দ্য সিএপিএম। আচ্ছা, সিএপিএম এ দুইটা মেজর কোশ্চেন আসতেছে, ঠিক আছে, সিএপিএম মডেলটা নিয়ে, যে সিএপিএম এ আমরা এক্সপেক্টেড রিটার্ন কেমনে বের করতেছি। বেটার আমাদের যে সুদ ফর্মুলা, ওটার মধ্যে তো বেটা আছে, যেটা বেটাকে আমরা বলতেছি সিস্টেমেটিক রিস্ক হিসেবে। এখন কোশ্চেনটা হচ্ছে যে হাউ স্টেবল ইজ দ্য মিজার অফ বেটা, ঠিক আছে। আমরা যখন সিএপিএম বের করতেছি তখন আমরা বেটা দিয়ে কেন গুণ দিচ্ছি, আমরা বুঝতে চাচ্ছি যে মার্কেটের রিস্ক প্রিমিয়ামের তুলনায় আমার স্টকের কত গুণ বেশি বা কত গুণ কম রিস্ক প্রিমিয়াম দেওয়া উচিত, ঠিক আছে। ওই বেটা দিয়ে গুণ দিলে আমরা ওটা বুঝে যাচ্ছি, ঠিক আছে। তো এই বেটাটা আমরা যে কম্পিউট করলাম, হ্যাঁ, তো এটা আমরা ধরো লাস্ট 2 বছরের মার্কেট রিটার্নের মান্থলি ডাটা নিয়ে ভ্যালুগুলো ইনপুট দিয়ে দেন বের করলাম বেটা, ঠিক আছে। তো এই বেটা যে আমি যে এটা বেসিসে কম্পিউট করতেছি, হইতে পারে তো আমার যে কি বলতাম, এটা বেসিসে আমি কম্পিউট করে বোঝার চেষ্টা করতেছি আমার ফিউচারে ইনভেস্টমেন্ট করা উচিত কিনা, ফিউচারে কি পরিমাণ রিটার্ন আমি এক্সপেক্ট করতে পারি কিনা। কিন্তু হইতে পারে তো মনে করো কোনো একটা কোম্পানি, ধরো মাইক্রোসফট এখানে বলছিল, যেমন এখানে যেমন বইয়ে, তো মাইক্রোসফটের যদি তুমি কি বলতাম, ধরো মার্কেটে যদি স্টকের প্রাইস 100 টাকা বাড়ে, মাইক্রোসফটে বাড়ে 130-40 টাকা, ঠিক আছে, ধরো 140 টাকা, তাহলে মাইক্রোসফটের বেটার মান হলো 1.4। তো এটা তো গত 2 বছরের রিটার্নের ডাটা নিয়ে আমি বের করে দেখছি 1.4। আমি এক্সপেক্ট করতেছি ফিউচারে কত রিটার্ন এক্সপেক্ট করবো সেটা ইউজ করার জন্য আমি বেটা ইউজ করতেছি। কিন্তু এরকম হতে পারে তো যে ফিউচারে যদি মার্কেটে 100 বাড়ে, তখন তো মাইক্রোসফটের রিটার্ন 140 নাও বাড়তে পারে, আরো কম বাড়তে পারে, আরো বেশিও বাড়তে পারে। তাহলে আমরা পাস্ট বেটাকে এস্টিমেট হিসেবে নিচ্ছি, ফিউচার বেটা মানে ওটাকে ফিউচার বেটা ধরে আমরা ফিউচারে এক্সপেক্টেড রিটার্ন কত করতে পারি সেই জিনিসটা আমি বের করতেছি। তো এইটা বলতেছে যে ইট ইজ ইম্পর্টেন্ট টু নো ওয়েদার পাস্ট বেটাস ক্যান বি ইউজড অ্যাজ এস্টিমেটস অফ ফিউচার বেটাস, ঠিক আছে। আমরা ফিউচার বেটা, এটাকে ফিউচারে বেটা কত হইতে পারে, মাইক্রোসফটের গত 2 বছরের রিটার্নের বেটা ছিল এত, আমি ক্যালকুলেট করলাম, তাহলে আমার সামনের বছর আমি যে ইনভেস্টমেন্ট করতেছি সেখান থেকে কি রিটার্ন আমি এক্সপেক্ট করা উচিত, সেখানে আমি বেটার ভ্যালু বসানোর সময় আমি ওই ভ্যালুটা বসাচ্ছি, ঠিক আছে। তো এটাকে তুমি ফিউচার বেটার হিসেবে বসাতে পারবা কিনা, এটা কতটুকু স্টেবল অর্থ মুভমেন্ট করতেছে না আর কি। তোমার 1.4 ছিল আগে বেটা, সামনেও 1.4, বাট সামনে হয়তো ফিউচারে যা এটা সেম থাকলো না, সেম বারবার চেঞ্জ করলে তাহলে সেটা তো স্টেবল না, ঠিক আছে। সো এটা হলো একটা সিএপিএম এর নিয়ে একটা মেজর ক্রিটিসিজম বা কোশ্চেন বলতে পারো। তো দেন সেকেন্ড বলছে ইজ দেয়ার এ পজিটিভ রিলেশনশিপ অ্যাজ হাইপোথাইস। আচ্ছা, এটা রেজাল্টও লেখা আছে, এখানে লেখেনি কেন, যাই হোক বইয়ে লেখা আছে। এটা নিয়ে যে উত্তরটা পাওয়া গেছে, আমি যদি বলি, এটা কি স্ট্যাবিলিটি অফ বেটা না? আচ্ছা, আমি ডাইরেক্ট লাইন দিয়ে দেখাইতেও পারবো, স্ট্যাবিলিটি অফ বেটা, ঠিক আছে। এই যে numerous studies have examined the stability of beta and generally concluded that the risk measure was not stable for individual stock. তারা দেখছে যে ইন্ডিভিজুয়াল স্টকের জন্য অ্যাকচুয়ালি এটা বেটাটা স্টেবল থাকে না, বাট পোর্টফোলিও স্টকের জন্য এটা কিন্তু স্টেবল ছিল, ঠিক আছে। তারপর ফার্দার আরো বলছে যে লার্জার পোর্টফোলিও আর যত লঙ্গার হয় পিরিয়ড ইনভেস্টমেন্টের, দ্য মোর স্টেবল দ্য বেটা এস্টিমেট, ঠিক আছে। তো এটা কিছু জানাইছে। তো এটার উত্তর হলো এটা আর কি। দেন হলো সেকেন্ড হলো ইজ দেয়ার এ পজিটিভ রিলেশনশিপ অ্যাজ হাইপোথেসিস বিটুইন বেটা এন্ড দ্য রেট অফ রিটার্ন অন রিস্কি অ্যাসেট। তো এটা বলতেছে যে আমরা কি বেটাকে মার্কেট রিস্ক প্রিমিয়াম দিয়ে গুণ দিয়ে ওই ভ্যালুটা আমরা যোগ করতেছি। তার অর্থ আমরা কি বুঝাতে চাচ্ছি যে বেটা বাড়লে আমার, বেটা মানে কি, বেটা একটা রিস্কের এস্টিমেট, বেটা হলো সিস্টেমেটিক রিস্ক বলা হয় বেটাকে। তো আমরা এটাকে যোগ করতেছি সিএপিএম বের করার সময়। তার অর্থ বুঝাতে চাচ্ছি যে কোনো একটা স্টকে যদি বেটা বেশি হয় তার অর্থটা রিস্কটা বেশি, কারণ মার্কেটের পরিবর্তনের তুলনায় আমারটা অধিক হারে। মনে করো মাইক্রোসফটের কথা বলছি, যে মাইক্রোসফটে মার্কেটে প্রাইস 100 টাকা বাড়লে মাইক্রোসফটের স্টকের প্রাইস বাইরে 140 টাকা হয়।
কিন্তু জিনিসটা চিন্তা করে দেখো, মার্কেটে যদি প্রাইস 100 টাকা না বেড়ে মার্কেট যদি প্রাইস 200 টাকা ফল করে, মার্কেটে হঠাৎ করে প্রাইস 200 টাকা নেমে গেছে, ইয়েতে কত কমবে? মাইক্রোসফটে যদি ওই বেটা অনুযায়ী কমে, যেটা আগে আসছে 1.4, তাহলে মাইক্রোসফটে এটা 1.4 গুণ কমবে, মানে 280। মানে মার্কেটে যদি স্টকের দাম হঠাৎ করে 200 টাকা পড়ে যায়, মাইক্রোসফটের দাম পড়বে 280 টাকা। ঠিক আছে, মানে একটা পজিটিভ রিলেশনশিপ আছে, ওটা যেই ডাইরেকশনে যাচ্ছে এটা তার চেয়ে একটু তো এই যে আলটিমেটলি আচ্ছা কেন বলতেছিলাম ইজ দ্য পজিটিভ অ্যাজ হাইপোথেসিস বিটুইন বেটা এন্ড দ্য রেট অফ রিটার্ন অন রিস্কি অ্যাসেট। কি বলতে চাইছিলাম এই খেলা আসতেছে না, যাই হোক বিটুইন বেটা এন্ড দ্য রেট অফ রিটার্ন, আচ্ছা হ্যাঁ খেলা আসছে। তো আলটিমেটলি কি হচ্ছে যে আমার রিস্কটা বেশি মাইক্রোসফট, আমার তুমি খালি লাভের কথা চিন্তা করলে হবে না, মানে বেটা বেশি হওয়া মানে মাইক্রোসফটের রিস্ক বেশি। মার্কেটে যদি দাম একটু বাড়ে মাইক্রোসফটে বেশি বাড়তেছে, মার্কেটের দাম একটু কমলে স্টকের মাইক্রোসফটে আরো বেশি হঠাৎ আরো বেশি কমতেছে। ঠিক আছে, তাহলে বেটা যোগ করার ফলে আমি কোন একটা স্টকে যদি বেটা বেশি হয়, আমি যখন আমাদের যদি এক্সপেক্ট এই যে সিএপিএম এর ফর্মুলা দেখো, বেটা বেশি হলে কিন্তু অটোমেটিকলি এক্সপেক্টেড রিটার্নও বেশি হয়ে যাবে। এই যে এই ভ্যালুটা যদি বেশি হয়, ঠিক আছে, তার মানে এখানে বেশি 1.40, এটার কিন্তু এক্সপেক্টেড রিটার্নও বেশি হয়েছে 10.60 আসছে। ঠিক আছে, কারণ আমি যেহেতু এটা রিস্ক বেশি, আমি এটা থেকে রিটার্নটাও বেশি এক্সপেক্ট করি ইনভেস্টররা, তাহলে এর এক্সপেক্টেড রিটার্নটা বেশি হচ্ছে। তাহলে বেটাটাকে একটা আমরা কি ধরতেছি যে বেটার সাথে একটা পজিটিভ লিনিয়ার সম্পর্ক আছে কিসের? আমার এক্সপেক্টেড রিটার্নের। ঠিক আছে, যে বেটা বাড়লে আমি পজিটিভ আমি রিটার্নটা বেশি এক্সপেক্ট করতেছি। তো এখানে বলতেছে যে অ্যাকচুয়ালি কি কোনো পজিটিভ লিনিয়ার রিলেশনশিপ আছে কিনা বেটা এবং রেট অফ রিটার্ন অন রিস্ক অ্যাসেটের সাথে। তো এই জিনিসটা জিজ্ঞাসা, এটা নিয়েও একটা কোশ্চেন আসতেছে। ঠিক আছে, তো এইটার ব্যাপারে পজিটিভ উত্তরই আছে, এখানে লেখা আছে যে হ্যাঁ পাইছে, যেমন শার্প অ্যান্ড কুপার। ঠিক আছে, ও পাইছে ফাউন্ড এ পজিটিভ রিলেশনশিপ বিটুইন রিটার্ন অ্যান্ড রিস্ক, অলদো ইট ওয়াজ নট কমপ্লিটলি লিনিয়ার, এটা 100% লিনিয়ার ছিল না, বাট একটা পজিটিভ রিলেশনশিপ তারা পাইছে। ঠিক আছে, empirical test of the CPM stability of beta, আচ্ছা এম্পিরিক্যাল টেস্টে কি পাইছে সেটা বলতেছে, এখানে হিস্ট্রিক্যাল কথাবার্তা লেখা আছে। এটা তো স্যারের ইয়েতে দেখলাম না, রেকর্ডিংয়ে এটা ছিল না, স্যার মনে হয় বুঝায়নি। যাই হোক, বাট এটা নিয়ে তেমন এগুলা হ্যাঁ কি থিওরি বেশি না, ম্যাথও আছে, আছে আছে তো থিওরি বেশি না ম্যাথ বেশি, এটা তো বলা ডিফিকাল্ট। ম্যাথ আছে ম্যাথ দেখিও তুমি, সমস্যা নেই। আচ্ছা এম্পিরিক্যাল টেস্ট অফ দ্য সিএপিএম রিলেশনশিপ, ম্যাথ না থাকলে আমি এটা আগে ধরতাম, তাহলে ওই এফিশিয়েন্ট ইয়ে দেখাইতাম। যাই হোক, এখানে কিছু হাবিজাবি কথাবার্তা লেখা আছে, অতীতে কি ঘটছে ওগুলা নিজে পড়ে নিতে পারো, বইয়ে ডিটেলসে লেখা আছে। ঠিক আছে, এখান থেকে তোমার এরপরে এটা নয়, দাঁড়াও এটা থেকে এরপর এফেক্ট অফ এটা নাই পরের থেকে, হ্যাঁ এইটা এখন ইম্পর্টেন্ট। এখানে দেখো এটা ইম্পর্টেন্ট আছে, যেটা হলো তোমার আরবিট্রেজ প্রাইসিং থিওরি। আমি তাহলে সিএপিএম এর কথা বলে ফেলছি যে ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মডেলের কি কি বিষয় বৈশিষ্ট্য কেমনে কি। এখন আরেকটা মডেল সিএপিএম এর কিছু লিমিটেশনের কারণে বলা হচ্ছে যে আরেকটা মডেলের কথা বলা হইতেছে, তো সেটা হলো আরবিট্রেজ প্রাইসিং থিওরি। ঠিক আছে, তো আরবিট্রেজ প্রাইসিং থিওরি বেসিক্যালি বিষয়টা হলো কি তোমার প্রফিটটা ম্যাক্সিমাইজ করা। ঠিক আছে, আরবিট্রেজ করা, আরবিট্রেজ মানে তো জানো যে কোনো একটা সিকিউরিটিজ তুমি কত কম দামে কিনতে পারো, কোনো একটা এটা মানে এটা হলো সুবিধা উঠানো। ঠিক আছে, যে ধরো কোনো একটা সিকিউরিটিজ মার্কেটে কম আন্ডার ভ্যালুড অবস্থায় আছে, যেটার দাম অ্যাকচুয়ালি আরো বেশি হওয়া উচিত ছিল, এখন কমে আছে। তো এখন কমে আছে মানে যে সবসময় কম থাকবে এরকম না, কোনো আন্ডার ভ্যালুড সিকিউরিটি থাকলেও এটা আস্তে আস্তে ইনভেস্টরদের কারণে এটা দাম উঠে যায়। তো তুমি কম থাকা অবস্থায় যদি কিনে ফেলতে পারো, হ্যাঁ, আবার কোনো একটা সিকিউরিটিজ মার্কেটে ওভার ভ্যালুড অবস্থায় আছে, তো ওই অবস্থায় যদি তুমি ওটা বিক্রি করতে পারো, হ্যাঁ, তাহলে আলটিমেটলি এই ধরনের জিনিসটাকে আর কি বলা হচ্ছে, এটা হলো তোমার আরবিট্রেজিং। ঠিক আছে, তুমি তোমার প্রফিটটাকে ম্যাক্সিমাইজ করতেছো। ঠিক আছে, ওই মার্কেটের মিস ইনফরমেশন বা ইনফরমেশন গ্যাপের সুবিধা নিয়ে। ঠিক আছে, তো ওইটার বেসিসে একটা থিওরি আছে, সেটা হলো আরবিট্রেজ প্রাইসিং থিওরি। এখানে কিছু ইয়ে আছে, আমি জিনিসগুলো দেখাবো, বাট আগে ফর্মুলাটা দেখাই। ঠিক আছে, নর্মাল ফর্মুলাটা একদম সিম্পল। ঠিক আছে, এখানে আর আই, ঠিক আছে, আর আইটা হলো তোমার রিটার্নটা, দাঁড়াও আমি পেজ পে করি। আচ্ছা আর আই লেখা আছে এখানে, এখানে লেখা নেই,
ইয়েতে ক্লিয়ার লেখা আছে, বই থেকে দেখে। আমি স্লাইডের সব টপিক মোটামুটি কভার করতেছি, তো বইয়ে যদি এক্সট্রা কিছু থাকে ওটা অ্যাভয়েড করতে পারো। বইয়ে এক্সট্রা জিনিস আছে, কিছু জিনিস আছে, বেশি না। ওকে, এই যে আরআই যেটা, ঠিক আছে, এটা এখানে কোনটা কি এটা বলা আছে, ঠিক আছে। তো আরআই এর ফর্মুলা কি বলছে? আরআই হলো অ্যাকচুয়াল রিটার্ন অন অ্যাসেট, ঠিক আছে। মানে এটা হলো বিষয়টা হলো কি তোমার অ্যাকচুয়াল রিটার্ন ডিউরিং এ, এক মিনিট দাঁড়াও, এখানে তোমার আর লিখছিলাম ক্যালকুলেশন, ফেয়ার মার্কেট, ইআরআই তোমার হলো এক্সপেক্টেড রিটার্ন। ওকে, আচ্ছা, ইআরআই যেটা, ঠিক আছে, এটা হলো তোমার এক্সপেক্টেড রিটার্ন, ঠিক আছে। এটা হলো বেসিক্যালি যেটা হওয়া উচিত, ঠিক আছে। এটা হলো তোমার যে রিটার্নটা হওয়া উচিত মার্কেটে, ঠিক আছে। মার্কেটে ধরো আমি রিটার্নের কথা বাদ দিলাম, ধরো স্টক প্রাইস বললাম, ঠিক আছে। তো মার্কেটে যদি স্টক প্রাইস 20 টাকা হওয়া উচিত ছিল, ঠিক আছে, কিন্তু এখন হয়তো মার্কেটে এটা অ্যাকচুয়ালি 18 টাকা আছে, ঠিক আছে। অ্যাকচুয়ালি 18 টাকা আছে, বাট 20 টাকা হওয়া উচিত ছিল, ঠিক আছে। তো এটা হলো অ্যাকচুয়াল দাম হলো এটা, আর এক্সপেক্টেড যেটা তোমার সেটা হলো 20 হওয়া উচিত ছিল, ঠিক আছে। তো স্বাভাবিকভাবে এটা কিন্তু কি বলতে পারো, যেটা আন্ডার ভ্যালুড অবস্থায় আছে, ঠিক আছে। মার্কেটে এখন 18 টাকায় আছে, বাট 20 হওয়া উচিত ছিল, ঠিক আছে। তো তুমি স্বাভাবিকভাবে তুমি আরবিট্রেজিং করতে চাইলে এটা কিনতে চাবা, ঠিক আছে। আচ্ছা, এখানে ফ্যাক্টর গুলা কি সেটা বলি একটু। মাইক্রোসফট এজ দিয়ে ওপেন করলে ডিস্টার্ব করে, ক্রোমেরটা ক্লোজ করে দিছিল। ওটা ঠিক হয়েছে কিনা দেখলেই তো হয়েছে, ঠিক হয়ে গেছে। আচ্ছা, এই যে তোমার কি দেখাইতেছিলাম, আচ্ছা 20 উঠে কোথায় গেছে, 20 ছিল তো, এটা যদি 18 হয় তোমার প্রাইস, অ্যাকচুয়ালি 20 হওয়ার কথা ছিল, তার তো আন্ডার ভ্যালুড অবস্থায় আছে, ঠিক আছে। তো এখানে যে জিনিসটা দেখাইছে যে আরআই, ঠিক আছে, এক্সপেক্টেড রিটার্ন হলো যেটা অ্যাকচুয়ালি হওয়া উচিত, ঠিক আছে। তো আরআই হলো অ্যাকচুয়াল রিটার্ন, ঠিক আছে, যেটা আছে। তো তোমার এই ফর্মুলা দেখাইছে যে অ্যাকচুয়াল রিটার্ন আমরা কেমনে বের করবো, যে এক্সপেক্টেড রিটার্নের সাথে কি যোগ করতেছে, এক্সপেক্টেড রিটার্নের সাথে বেটা ইনটু সিগমা 1 বেটা, এখানে দুইটা মানে প্রত্যেকটা ফ্যাক্টর, বিভিন্ন ফ্যাক্টর আনছে, ঠিক আছে। ওগুলার বেটা দিয়ে গুণ দিচ্ছে, আমি দেখাই আরো, নিচের ফর্মুলাটা দেখলে বুঝবা। এই ফর্মুলাটা মেইন ফর্মুলা না, এটা দেখলে হবে, এইটা মেইন ফর্মুলা এক্সপেক্টেড রিটার্ন, ঠিক আছে। ইআরআই, ঠিক আছে, এটা হলো যেটা তোমার হওয়া উচিত, ঠিক আছে, তোমার যে রিটার্ন অ্যাকচুয়ালি হওয়া উচিত, ঠিক আছে, মার্কেট ইনফরমেশনের বেসিসে। তো এই যে সিগমা জি, এটা চিহ্নটার নাম কি আমি ঠিক জানি না, বাট এটা দ্বারা বোঝানো হচ্ছে রিস্ক ফ্রি রেটটাকে, ঠিক আছে। এক্সপেক্টেড রিটার্ন অন অ্যান অ্যাসেট উইথ জিরো সিস্টেমেটিক রিস্ক। আমি রেকর্ড না করলে সাবধান করে আবার অন করতাম, ওই সময় রেকর্ড চলতেছিল দেখে রিস্টার্ট দিলে তাহলে ঠিক হবে, তাহলে ওরকম করবে। আচ্ছা, এই যে তোমার
দেখাচ্ছিলাম, হ্যাঁ ঠিক আছে। তো এইটা হলো তোমাকে বলছে রিস্ক ফ্রি কোথায়, এক্সপেক্টেড রিটার্ন অন অ্যাসেট উইথ জিরো সিস্টেমেটিক রিস্ক, ঠিক আছে। তো জিরো সিস্টেমেটিক রিস্ক অর্থ হলো তোমাকে বোঝানো হচ্ছে যে রিস্ক ফ্রি রেট অফ রিটার্নটা, এটা হলো রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন, মানে কোনো সিস্টেমেটিক কোনো রিস্ক না থাকে, জিরো সিস্টেমেটিক রিস্ক, ঠিক আছে। তাহলে কি পরিমাণ রিটার্ন পাচ্ছ, তাহলে এটা হলো তোমার রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন, হলো তোমার এটা হলো তোমার অ্যাসেট প্রাইসিং মডেলের রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন হলো এইটা, ঠিক আছে। আর এগুলাতে প্রত্যেকটাকে আলাদা আলাদা বেটা দিয়ে গুণ দিচ্ছে, প্রত্যেকটার রিস্ক প্রিমিয়ামকে। এই যে এটা, এই যে 1 দেখতেছো 2 দেখতেছো, এই চিহ্নটা এটা কি নাম বলবো আমি জানি না, যে এই চিহ্নটা, ঠিক আছে। তো এই চিহ্নটা তোমার প্রত্যেকটা ল্যান্ডা তো এখন বলতেছ না কেন আমি জানি না, আমি তো এটা মনে হয় সায়েন্সের কোনো চিহ্ন, যাই হোক ল্যান্ডার, শিওর ল্যান্ডার নাকি, হ্যাঁ হ্যাঁ না অড নাম একটা, যাই হোক তো প্রত্যেক ল্যান্ডা 1 আর কি, ল্যান্ডা 2 ল্যান্ডা 3 এরকম দেওয়া আছে। তো প্রত্যেকটা বিভিন্ন ফ্যাক্টর তোমাকে এখানে দেওয়া আছে, বিভিন্ন ফ্যাক্টর কি হইতে পারে, যেমন আচ্ছা ল্যান্ডাটা দেখিও, যেমন বেটা দেখো এখানে কয়টা বেটা আছে, তোমার সিএপিএম এ বেটা ছিল একটা, ঠিক আছে, ওভারঅল মার্কেটের তুলনায় তোমার অ্যাসেটে কি চেঞ্জ হয়, ঠিক আছে। কিন্তু এখানে বেটা হলো অনেকগুলা, ঠিক আছে, অনেকগুলা বলতে কি কি হইতে পারে, বিভিন্ন কিছু হইতে পারে, যে কোনো ফ্যাক্টর হতে পারে, ঠিক আছে। যেমন এখানে কি কি দিছে, বেটা 1 দিছে, ঠিক আছে। তো বেটা 1 এর ভ্যালু দিছে 0.50, এটাকে কি বলতেছে, এটা বলা হচ্ছে যে তোমার অ্যাসেটে প্রাইসে কি পরিমাণ চেঞ্জ হয় ইনফ্লেশন হইলে, ঠিক আছে। ইনফ্লেশন ফ্যাক্টরের ক্ষেত্রে ইনফ্লেশনের ফলে কি পরিমাণ চেঞ্জ হচ্ছে, ঠিক আছে, এরকম কিছু একটা আর কি, এটা হলো ইনফ্লেশনের এফেক্ট আছে, ঠিক আছে। আরেকটা যেমন বেটা 2 এখানে দেখাচ্ছে যে জিডিপি কে ফ্যাক্টর হিসেবে দেখাচ্ছে, ওটার ফলে তোমার অ্যাসেটে কি পরিমাণ চেঞ্জ হয়, ঠিক আছে। ও তোমার জিডিপি তে 1 ইউনিট চেঞ্জ হলে এখানে কয় ইউনিট চেঞ্জ হচ্ছে, ওরকম কিছু একটা, ইউনিট না মনে হয়, পার্সেন্টেজ মনে হয়। স্লাইড আছে, স্লাইড ওপেন করলে বই থেকে দেখাতে চেয়েছিলাম। আচ্ছা তোমাদের এইটা হলো রিস্ক প্রিমিয়াম, যেমন তোমাদের রিস্ক প্রিমিয়ামের ভ্যালু যদি এরকম দিয়ে দেয়, প্রত্যেকটা ফ্যাক্টরের জন্য কি পরিমাণ রিস্ক প্রিমিয়াম পাবা, ঠিক আছে। মনে করো ইনফ্লেশনের কারণে রিস্ক প্রিমিয়াম কি, এক্সট্রা রিটার্ন, এক্সট্রা রিস্কের জন্য এক্সট্রা যে পরিমাণ রিটার্ন দেওয়া হয় এটাকেই তোমার কি রিস্ক প্রিমিয়াম হিসেবে বলা হচ্ছে, ঠিক আছে। তো এখানে যদি তোমার ইনফ্লেশন হয়, ঠিক আছে, ধরো রিস্ক ফ্রি রেট হলো 5%, তো ইনফ্লেশন হইলে তোমার যদি ইনফ্লেশন বেশি থাকে তাহলে সেটার কারণে তোমার রিটার্ন 5%-এর সাথে আরো 2% এক্সট্রা দিচ্ছে, ঠিক আছে। তো এখানে তাহলে এটা হলো এটা, এই যে ল্যান্ডা 1 এটার ভ্যালু 2, ঠিক আছে। তারপর তোমাকে হয়তো অন্য কোনো রিস্কের কারণে, ঠিক আছে, সেটা হয়তো ডিফল্ট রিস্ক, জিডিপি এর পরিবর্তন বা অন্য যে কোনো কিছুর পরিবর্তনের কারণে, মার্কেটের এক্সচেঞ্জ রেট, ঠিক আছে, ওটার পরিবর্তনের কারণে কতটুকু এক্সট্রা রিটার্ন দিচ্ছে, ঠিক আছে। তো এগুলো হলো এক একটা রিস্ক প্রিমিয়াম, এই ল্যান্ডা 1 ল্যান্ডা 2 ল্যান্ডা 3। তো আমরা করছিলাম কি, যে সিএপিএম এ রিস্ক প্রিমিয়ামকে ডাইরেক্ট বেটা দিয়ে গুণ দিয়ে দিচ্ছি, ওখানে একটাই বেটা ছিল, এখানে যতগুলা বেটা আছে অতগুলা বেটাকে, যতগুলা ফ্যাক্টরের বেটা আছে, মনে করো ইনফ্লেশনের বেটা, ঠিক আছে, তো অতগুলা ফ্যাক্টরের বেটাকে তুমি কি করতেছো, ওই ফ্যাক্টরের রিস্ক প্রিমিয়াম দিয়ে গুণ দিচ্ছ, ঠিক আছে। তো এখানে যদি আমি জাস্ট সূত্রের পার্থক্য দেখাই, সূত্রের ক্ষেত্রে কি হচ্ছে তোমার সিএপিএম আর এপিটি হলো আরবিট্রেজ প্রাইসিং থিওরি, তো ওইটাও লিনিয়ার একটা রিগ্রেশন লাইন ছিল, এটাও লিনিয়ার ইকুয়েশন। আর রিস্ক ফ্যাক্টর, এখানে রিস্ক ফ্যাক্টর ছিল সিএপিএম এ একটা ছিল, ঠিক আছে, বেটা ছিল একটা, সিএপিএম এ বেটা একটা ছিল, কিন্তু তোমার এখানে আরবিট্রেজ প্রাইসিং থিওরিমে বেটা তোমার একের বেশি হবে, ঠিক আছে। ফ্যাক্টর রিস্ক প্রিমিয়াম, ঠিক আছে, রিস্ক প্রিমিয়াম কেমনে বের করছিল, আরএম মাইনাস আরএফ, আর এখানে একটা চিহ্ন দিয়ে দেখাচ্ছে রিস্ক প্রিমিয়ামটা হলো ল্যান্ডা, এরকম দেখাচ্ছে।
ফ্যাক্টর রিস্ক সেন্সিটিভিটি, রিস্কের সেন্সিটিভিটি কোনটাকে বোঝানো হচ্ছে? বেটা দিয়ে। তো এখানেও বেটা দিয়ে বোঝানো হচ্ছে, এটা বেটা এভাবে লিখছে। আর জিরো বেটা রিটার্ন বলতে ওরা রিস্ক ফ্রি প্রিমিয়ামকে বোঝাচ্ছে। এখানে জিরো বেটা রিটার্নকে ল্যান্ডার পাশে জিরো দিয়ে লিখছে, ঠিক আছে? মানে একই রকম জিনিস, এখানে জাস্ট অনেকগুলা ফ্যাক্টর আর প্রত্যেকটা জিনিসকে আলাদা হিসেবে ডিনোট করছে। এখানে যেটা দিয়ে ডিনোট করে এখানে ওইটা দিয়ে না, ঠিক আছে? এটা হলো মোটামুটি বেসিক পার্থক্য। সামনে আরো জিনিস আছে, কিছু ইনফরমেশন আছে, যেমন স্টার্ট হয়েছে কোন জায়গায় ইনফরমেশন, ইন দ্য রিয়েল লেভেল অফ জিডিপি, এখানেই মনে হয় স্টার্ট করছে। এই যে ইফ দ্য রিস্ক প্রিমিয়াম, মনে করো এখানে বলছে যে জিডিপি সেন্সিটিভিটি এর রিস্ক প্রিমিয়াম হলো 0.03, তার মানে কি? এটা ল্যান্ডা 1 এর ভ্যালু বলে দিছে, ঠিক আছে? তারপর ল্যান্ডা দিয়ে কি বুঝাইছে? রিস্ক প্রিমিয়াম বুঝায়। স্টক দ্যাট ইজ সেন্সিটিভ টু জিডিপির মানে এটা হলো বেটা 1 এর ভ্যালু 1.5 এবং ল্যান্ডা 1 এর ভ্যালু 0.03, ঠিক আছে? মানে এটা কি, যদি একবার যদি বলি যে এটা তোমার এখানে দেখো, এটা হলো তোমার যখন রিটার্নটা ক্যালকুলেট করতেছো তখন রিস্ক ফ্রি রেটের সাথে গুণ দিচ্ছ, সরি যোগ দিচ্ছ যে কোনো একটা ফ্যাক্টরের রিস্ক সেন্সিটিভিটি, মানে কোনো একটা ফ্যাক্টরের বেটা, ধরো ইনফ্লেশনের, ওটার বেটা ইনটু ওইটার রিস্ক প্রিমিয়াম, তারপর হলো আরেকটা ফ্যাক্টর, ঠিক আছে? যে কোনো একটা ফ্যাক্টর, জিডিপি চেঞ্জ অথবা যে কোনো কিছু, সো ওইটার বেটা ইনটু ওইটার রিস্ক প্রিমিয়াম, ঠিক আছে? এভাবে প্রত্যেকটার বেটা ইনটু রিস্ক প্রিমিয়াম যতগুলো ফ্যাক্টর থাকে। তাহলে এখানে একটা ফ্যাক্টরের বেটা রিস্ক প্রিমিয়াম বলে দিছে যে জিডিপি এর বেটা হলো তোমার 1.5 আর জিডিপি এর সেন্সিটিভিটির যে রিস্ক প্রিমিয়াম সেটা হলো 0.03, ঠিক আছে? আর কোন ফ্যাক্টরের কথা বলছে? এই যে পরে আরেকটা কথা বলছে, ইনফ্লেশনের কথা বলছে, ঠিক আছে? ইনফ্লেশনের রিস্ক প্রিমিয়াম বলে দিছে 2%, ঠিক আছে? মানে এটা হলো ল্যান্ডা 1 এর ভ্যালু বলে দিছে। বেটা কত বলছে নাকি? এটা তো রিস্ক ফ্রি রেটটা, বেটা কোথায় বলছে দেখা যাচ্ছে না। যাই হোক, এটা পরে বলছে মনে হয়। এই দেখো, আমি যদি ওই ফর্মুলাটাই দেখে, এখানে আমার দুইটা ফ্যাক্টর আছে তাহলে, ঠিক আছে? একটা হলো ইনফ্লেশন, একটা হলো জিডিপি, আর এটা হলো রিস্ক ফ্রি রেট। রিস্ক ফ্রি রেট আমাকে এখানে বলে দিছে 4%, ঠিক আছে? 4% রিস্ক ফ্রি রেটটা বলে দিছে। জিরো সিস্টেমেটিক রিস্ক যেটা, জিরো বেটা যেটা 0.04, এটার সাথে আমার যেই এইটা হলো যে রিস্ক প্রিমিয়াম দিচ্ছে প্রথম ফ্যাক্টরটার জন্য আর দ্বিতীয় ফ্যাক্টরটার জন্য জিডিপির জন্য, আর যেটা ইনফ্লেশনের জন্য যে রিস্ক প্রিমিয়াম দিচ্ছে ওগুলো আমি লিখলাম। দেন এখন আমি স্টক এক্স এবং ওয়াই এর রিটার্ন ক্যালকুলেট করব। দুইটা স্টক আছে, দুইটা স্টকের ইনফরমেশন দেওয়া আছে, টু অ্যাসেট এক্স এবং ওয়াই, ঠিক আছে? তো ওগুলার রিটার্ন ক্যালকুলেট করার জন্য আমাকে বলে দিছে যে জিনিসটা জানা লাগবে, ওগুলার এখানে কি নাই, বেটার ভ্যালু নাই, ঠিক আছে? একটা জিনিস খেয়াল করবা যে এগুলা তো তোমার সবার জন্যই সেম হয়, কিন্তু আলাদা আলাদা স্টকের জন্য তোমার কি চেঞ্জ হয়ে যাবে? বেটা চেঞ্জ হয়ে যাবে। প্রত্যেক স্টকের বেটা তো আর সেম হবে না, এক এক স্টকের বেটা এক এক হবে, ঠিক আছে? তাহলে যদি স্টক এক্স এর বেটা কি, ঠিক আছে? স্টক এক্স এর বেটা হলো দুইটা ফ্যাক্টরের, ফ্যাক্টর 1 এর বেটা 0.5, মানে স্টক বেটা 1, স্টক এক্স এর বেটা 1 হলো 0.5, স্টক এক্স এর বেটা 2 হলো 1.5, ঠিক আছে? তাহলে এখানে 0.5 বসাইছি, এখানে 1.5 বসাইছি। আবার স্টক 2 এর বেটা 1 হলো 2 এবং বেটা 2 হলো 1.75, ঠিক আছে? তাহলে এখানে 2 বসাইছে আর এখানে 1.75 বসাইছে। এভাবে করে তাহলে স্টক এক্স এবং ওয়াই এর রিটার্ন ক্যালকুলেট করছে 9.5 আর 13.25, ঠিক আছে? আচ্ছা, এখানে আরবিট্রেজের বিষয়টা আছে, এখানে একটা জিনিস দেখাইছে কমপ্লেক্স, এই জিনিসটা পুরোটা বুঝাইলে মোটামুটি তোমার আরবিট্রেজের বিষয়টা বুঝে যাওয়া ভালো হবে, কেমনে আরবিট্রেজিং করে। তো স্লাইডে দেওয়া নাই, আমি বুঝিয়ে দিয়েছি। আর এখানে এই যে আরবিট্রেজিং এর কথা বলছে যে কি করবে, আরবিট্রেজিং এ করে কি, সেলিং ওভার প্রাইসড অ্যাসেট, ঠিক আছে? শর্ট সেলিং করে আর ইউজিং দ্য প্রসিডস টু পারচেজ আন্ডার প্রাইসড অ্যাসেট, ঠিক আছে? যেসব অ্যাসেট ওভার প্রাইস অবস্থায় আছে ওইসব অ্যাসেট তুমি সেল করবে, ঠিক আছে? হ্যাঁ, এবং যেটা ওভার প্রাইসড আন্ডার প্রাইস অবস্থায় আছে, মানে কম দামে আছে, যা হওয়া উচিত আছে, সেটা তুমি পারচেজ করবা ওই টাকা দিয়ে, সেল করে যে টাকা পাইছো, ঠিক আছে? এখন তুমি বলতে পারো যে সেল যে করব, সেল করার জন্য তো আমার কাছে ওই অ্যাসেট থাকতে হবে, ঠিক আছে? তো এর কারণে শর্ট সেলিং ইউজ করবে, ঠিক আছে? যার কাছে আছে তার কাছ থেকে নিব, আমি ওটা বলবো, সমস্যা নাই। এখানে কতটুকু আছে দেখি তো, ইয়েতে আরবিট্রেজ প্রাইসিং থিওরি স্লাইডে, এই যে এটা হলো মেইন ফর্মুলাটা যেটা আমি বলছি, ঠিক আছে? এটা তো আমি অঙ্ক দিয়েও দেখাই দিলাম।
এটার কম্প্যারিজন, ঠিক আছে, ইউজিং দ্য এপিটি। হ্যাঁ, এটা ওই ম্যাথটা আর কি, এই ম্যাথটা এখানে দেখাইছে। টেস্ট অফ রোল অ্যান্ড রস স্টাডি, দেন মাল্টিফ্যাক্টরে চলে গেছে। আচ্ছা, এটা একটু দেখো, এটা যদিও স্লাইডে কেন দেয়নি, যাই হোক, যদি তোমরা অ্যাভয়েড করতে চাও তাহলে অ্যাভয়েড করে নিও, বাট আমি একটু দেখাই দিই, ঠিক আছে? এখন দেখাইনি, পরে তোমরা ই করবা। এখানে আরবিট্রেজিংটা কেমনে করতেছে ওই জিনিসটা দেখাইছি, ঠিক আছে? তো আরবিট্রেজিংটা কেমনে হচ্ছে, বিষয়টা হলো কি, তিনটা স্টকের কথা বলছে, স্টক এবিসি, ঠিক আছে? আমার কাছে তো ফর্মুলা আছে, ফর্মুলা হলো এই যে এটা দিয়ে এখন আমি যতগুলো স্টকের চাপও বের করতে পারবো, ঠিক আছে? কারণ আরে দাগ পড়ে গেছে, যাই হোক, দেখতে তো পাচ্ছ, মুছতে গেলে আবার টাইম যাবে। এই তোমার এটা হলো তোমার, এগুলা তুমি রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন কত, তোমার রিস্ক প্রিমিয়াম কত, প্রত্যেকটা ফ্যাক্টরের বসায় দিছো, ঠিক আছে? এখন স্টক এক্স এর রিটার্ন একরকম হবে, আরেকটা স্টক হইলে আরেক রকম হবে, আরেকটা স্টক হইলে আরেক রকম হবে। কেন? প্রত্যেকটা স্টকের জন্য বেটার মান চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে? এই দুটো তো তোমার সেমই থাকতেছে, ঠিক আছে? এই দুটো হলো রিস্ক প্রিমিয়াম। তো এটা তো মার্কেটের সিচুয়েশনের বেসিসে, তুমি একটা নির্দিষ্ট টাইমে, সেম টাইমে, ঠিক আছে, একটা নির্দিষ্ট টাইমে তুমি তিনটা স্টকের রিটার্ন ক্যালকুলেট করতেছো, তাহলে তোমার তো অন্য সব ভ্যালু সেমই থাকবে, জাস্ট চেঞ্জ হবে, ওই বেটার ভ্যালু চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? তো তিনটা স্টকের কথা বলছে, স্টক এবিসি, ঠিক আছে? তো স্টক এবিসি তে আচ্ছা, ওটা ওই ইকুয়েশন দিয়ে করেনি, যাই হোক, এটা দিয়ে করছে তোমার ডাইরেক্ট দেখি, জিরো ফলোইং জিরো বেটার রিটার্ন ইকুয়ালস 0। ওইটাই খালি হচ্ছে এখানে রিস্ক ফ্রি রেটটা আনে নাই, কারণ আলটিমেটলি তো রিস্ক ফ্রি রেট সবার জন্য সেমই। এটা আনাতে কথা না আনায় কি কথা, সবখানে একটা সেম অ্যামাউন্ট যোগ হইতেছে। আমি দেখাবো, এটা ডিস্টার্ব করতেছে। এটাই ঠিক আছে, হ্যাঁ, এখানে একটা আরবিট্রেজিং কেমনে করছে আমি জিনিসটা বুঝাই দিচ্ছি, দেখাই দিচ্ছি, যদি কোথাও লাগে তাহলে বলবো। আর এমনি স্লাইডে এই এখন যে আলোচনাটা দেখাচ্ছি এটা স্লাইডে নাই, ঠিক আছে? কনসেপ্টটা বুঝে, স্লাইডে আর বেশি টপিক নাই, মাল্টি ফ্যাক্টর আছে, ওটা দেখাই দিব, ওটা বেশিক্ষণ লাগবে না, 5 মিনিট লাগবে। চ্যাপ্টার কি তাহলে এটা ছোটই, আলতু ফালতু টপিক বাদ দিলে মানে ম্যাথ তো এই পর্যন্ত জাস্ট টিউটার মতো দেখলাম, বাকি সব তো থিওরি। আলতু ফালতু টপিক বাদ দিলে ছোট আর কি, মানে থিওরি আর কি, বই দেখলে মনে হবে থিওরি না, বই দেখলে অনেক বড় মনে হবে আর কি। না, শুধু থিওরি না, এরকম ফর্মুলার মধ্যে মান দিয়ে দিলে তো তোমার ম্যাথ করা লাগবে, যে ক্যালকুলেশন করে বের করবে কত আসে রিটার্ন, ঠিক আছে? এই টাইপের আর কি। ওটাই তো, মানে ম্যাথ তো আলটিমেটলি হলে দুইটাই, ওই প্রথম যে ইকুয়েশনটা আর এখন যেটা দেখলাম একটু কিছু, আর ওই যে এরকম ইকুয়েশন মাল্টিফ্যাক্টরের এপিএম আছে, আর এপিটি, এপিটির মতো ইকুয়েশন মাল্টিফ্যাক্টর মডেলও আছে, ওখানে আরো ফ্যাক্টর আছে আর কি, ফ্যাক্টরগুলো কি বলে দিচ্ছে এরকম আর কি। তো তিনটা সিকিউরিটির এই তোমার যেটা, এটাকে কি জানি বলে, ল্যান্ডা 1 দ্বারা কি জানি বুঝি, রিস্ক প্রিমিয়াম 4% আর 5%, ওটা হলো দুইটা ফ্যাক্টরের রিস্ক প্রিমিয়াম বলে দিছে। এখন প্রত্যেকটা সিকিউরিটির এই যে প্রত্যেকটা সিকিউরিটির বেটা, ঠিক আছে, এগুলো হলো বেটার মান এখানে দিয়ে দিছে। পয়েন্ট বেটা 1 হলো, যেমন সিকিউরিটি এর বেটা 1 হলো 0.8, বেটা 2 হলো 0.9, সিকিউরিটি বি এর পয়েন্ট মাইনাস বেটাগুলো লিখে দিছে এখানে। আর 4 আর 5% যেটা রিস্ক প্রিমিয়াম, এটা তো সবার জন্য সেম থাকবে। সো ওটার বেসিসে মেইন কথা হলো, আমি মেইন শর্টে বলি, বেশি ডিটেইলসে যাই না যেহেতু এটা নাই স্লাইডে। প্রত্যেকটা সিকিউরিটিজের তোমার রিটার্ন ক্যালকুলেট করে নিছে স্টক এবিসি, ঠিক আছে? কত আসছে? 7.7%, 5.7 এবং 9.7%, ঠিক আছে? তাহলে এখন চিন্তা করো যে আজকে তিনটা স্টকের দাম হলো 35 টাকা, আজকের দামে তিনটা স্টকের দাম 35 টাকা। এখন তুমি দেখতে চাচ্ছ যে 1 বছর পরে এটার দাম কত হবে, ঠিক আছে? তো 1 বছর পরে দামটা হচ্ছে তোমার, এটার ফিউচার ভ্যালু যদি বের করো এই রিটার্নের বেসিসে, ঠিক আছে, তাহলে এটা আসতেছে তোমার এদের ফিউচার ভ্যালু, মানে তুমি এক্সপেক্ট করতেছো যে 1 বছর পরে তোমার এই দাম দাঁড়াবে, ঠিক আছে? এখন রিসার্চার, ধরো কোনো রিসার্চার, ফান্ডামেন্টাল রিসার্চার, মানে যারা অ্যানালাইসিস করে, অ্যানালিস্ট, ঠিক আছে, অ্যানালাইসিস করে দেখছে যে
অ্যাকচুয়াল যে মার্কেট প্রাইসটা এক বছর পর দাঁড়াবে সেটা হবে এইগুলা, ঠিক আছে? মানে কি, আজকের সিকিউরিটির দাম 35 টাকা, এখন ইনভেস্টররা যদি আজকে কিনে, এটা ওরা এক্সপেক্ট করে কিনবে যে এই রিটার্নটা, ওরা তো এরকম নর্মালি ক্যালকুলেট করে যদি গুণ দিয়ে বের করে দেখে যে তারা এক্সপেক্ট করতেছে যে এটার দাম ভবিষ্যতে এত হবে, কিন্তু অ্যাকচুয়ালি যেটা হবে সেটা হলো এইটা, ঠিক আছে? এটা হলো এক্সপেক্টেড প্রাইস, ঠিক আছে? আর এটা হলো অ্যাকচুয়াল প্রাইস, ঠিক আছে? তাহলে দেখা যাচ্ছে যে স্টক এটা আলটিমেটলি কি হবে, স্টক এর অ্যাকচুয়াল প্রাইস দাঁড়াবে 37.20, বাট ইনভেস্টররা যখন 35 টাকা দামে কিনতেছে, তারা এক্সপেক্ট করতেছে এটা এক বছর পর দাম হবে 37.70, ঠিক আছে? বাট অ্যাকচুয়ালি 37.70 হবে না, এটা 37.20 হবে, ঠিক আছে? তাহলে কি বলা যাচ্ছে যে স্টক এ নিয়ে ওরা বেশি এক্সপেক্ট করতেছে, যা হবে এটার দাম এক বছর পরে তার চেয়ে তারা এটা বেশি এক্সপেক্ট করতেছে, ঠিক আছে? তাহলে এই স্টক এ কে তুমি বলতে পারছো কি ওভার ভ্যালুড, ঠিক আছে? আর স্টক বি তে যেই দাম হবে তারা তার চেয়ে কম এক্সপেক্ট করতেছে, এটার দাম অ্যাকচুয়ালি এক বছর পর আরো বেশি হবে অ্যানালিস্টের অ্যানালাইসিস অনুযায়ী, ঠিক আছে? তো তার চেয়ে তারা কম এক্সপেক্ট করতেছে। তাহলে এখানে মার্কেট একটা মিস ইনফরমেশনের সুবিধা আছে, তুমি এখানে আরবিট্রেজিং করতে পারবা, ঠিক আছে? এটার সুবিধা উঠায় আরবিট্রেজিং করতে পারবা, ঠিক আছে? তো আরবিট্রেজিং কেমনে করে, এটা হলো তোমার যেটা ওভার ভ্যালুড অবস্থায় আছে, কোনটা ওভার ভ্যালুড অবস্থায় আছে, স্টক এ ওভার ভ্যালুড অবস্থায় আছে, ঠিক আছে? আর আন্ডার ভ্যালুড অবস্থায় আছে স্টক বি এবং সি। আরবিট্রেজিং এর ফর্মুলা হলো তুমি ওভার ভ্যালুড সিকিউরিটি সেল করে দিবা আর আন্ডার ভ্যালুড সিকিউরিটি কিনবা, মানে যেটা তোমার যে দামে হওয়া উচিত তার চেয়ে কম দামে মার্কেটে ট্রেড হবে, তো সেটা কিনে ফেলবা। যেটা বেশি দামে বিক্রি হচ্ছে, যা যেই দামে বিক্রি হওয়ার কথা তার চেয়ে, সেটা তুমি বিক্রি করবা। এখন কথা হলো যে ওই সিকিউরিটি যদি আমার কাছে না থাকে তাহলে আমি বিক্রি কেমনে করবো? বিক্রি করবা শর্ট সেলিং এর মাধ্যমে। শর্ট সেলিংটা কি, যদি খেয়াল করে থাকো, শর্ট সেলিং হলো যার কাছে ওই সিকিউরিটি আছে, মানে এটাকে কি বলে, এরা ব্রোকার টাইপের লোকরা আর কি, যার কাছে সিকিউরিটি আছে, তুমি তাদের কাছ থেকে সিকিউরিটি নিলা হলো ধার নিলা আর কি, সিকিউরিটিটা ধার নিলা। ধার নিয়ে এখন তুমি আরবিট্রেজিং করবে, এটাকে সিকিউরিটিটাকে সেল করবা, সেল করে যে টাকাটা পাবো ওই টাকা তোমার। তারপর তুমি এটাকে আরবিট্রেজিং করে যেই প্রফিটটা পাচ্ছ, আরবিট্রেজিং কেমনে করবে সেটা বলতেছি। ওই প্রফিটটা থেকে ধরো 100 টাকা প্রফিট পাইছো, ওই 100 টাকা প্রফিট থেকে তুমি 20 টাকা দিয়ে দিলা যার কাছ থেকে, ওকে আবার সিকিউরিটিটা, ওর সিকিউরিটি ওকে ফেরত দিয়ে দিবা এবং ওই 20 টাকা তাকে দিয়ে দিলা এক্সট্রা। তুমি আরবিট্রেজিং করে তুমি যে প্রফিট পাইছো, ওই 100 টাকার মধ্যে ধর একটা পার্সেন্টেজ, সে হয়তো 20 টাকা পাবে, 20 টাকা তাকে দিয়ে দিলা এবং সাথে তার সিকিউরিটি সে ফেরত পাই গেছে, ঠিক আছে? তো তুমি সোজা কথায় একজনের কাছে, যার কাছে মানে ব্রোকার টাইপের লোক যারা এইসব ইনভেস্টমেন্ট ম্যানেজার, তাদের কাছ থেকে তুমি সিকিউরিটি ধার নিচ্ছ, ধার নিয়ে তাদের সিকিউরিটি তুমি বিক্রি করতেছো, ঠিক আছে? বিক্রি করে তুমি এটাকে ট্রেড করে পরে আবার পারচেস করে ফেলবা, ঠিক আছে? তো এটা ছিল শর্ট সেলিং এর কনসেপ্টটা, ঠিক আছে? তাহলে এখানে শর্ট সেলিং কেমন বিষয় আসতেছে, এখানে বিষয় হলো যে সিকিউরিটিটা মার্কেটে যেই দাম, এটা হলো অ্যাকচুয়ালি এক বছর পরে এই ধরনের এই দাম হবে, কিন্তু ইনভেস্টররা এক্সপেক্ট করতেছে যে এক বছর পরে এই দাম হবে, ঠিক আছে? তাহলে ইনভেস্টররা এই যে সিকিউরিটি এতে বেশি এক্সপেক্ট করতেছে, মানে এটা ওভার ভ্যালু অবস্থায় থাকবে, ঠিক আছে? এক বছর পরে ওভার ভ্যালু হয়ে যাবে, ঠিক আছে? তো তুমি কি করবা, তুমি এই সিকিউরিটিটা সেল করতে চাবে এক বছর পরে, যেহেতু এক বছর পরে এটার দাম দাঁড়াবে 37.70, ঠিক আছে? অ্যাকচুয়ালি হওয়া উচিত ছিল 37.20, ঠিক আছে? তো অ্যাকচুয়াল যে প্রাইসটা এক সময় যায়, ওই প্রাইসে আবার যখন ইনভেস্টররা জেনে যায় তখন এটা ডিমান্ড কমে যায়, তখন আবার ফল করে ওই প্রাইসে চলে আসে, ঠিক আছে? তো যতক্ষণ প্রাইস বেশি থাকতেছে তুমি চেষ্টা করবে ওখান থেকে লাভ উঠানো, ঠিক আছে? কেমনে? তো তুমি যেইটার দাম ওভার ভ্যালুড অবস্থায় থাকবে সেটা বিক্রি করতে চাবা, তো সেটা তুমি বিক্রি করতে চাইলে সেটা তুমি শর্ট সেলিং এর মাধ্যমে ধার করে নিলে স্টকের সিকিউরিটিটা, তাহলে এটার দাম এখন কত আছে, এখন আছে 35 টাকা, আজকের দাম 35 টাকা আছে, ঠিক আছে? তাহলে তুমি এই 35 টাকার দুটো সিকিউরিটি যদি সেল করে দাও, কত টাকা পাবা? 70 টাকা পাবা। আজকে তিনটা সিকিউরিটির দামই 70 টাকা, এরকম বেকাচেরা যাইতেছে কেন? ডিস্টার্ব করছে দেখে। আজকে তিনটা সিকিউরিটির দামই 70 টাকা, ঠিক আছে? এই 70 টাকা তুমি সিকিউরিটি দুটো ধার করলা, ধার করে এনে 70 টাকায় বিক্রি করলা, 70 টাকায় বিক্রি করলা, দেন তুমি এই টাকা দিয়া সিকিউরিটি বি এবং সিকিউরিটি সি কিনলা, ঠিক আছে? তাহলে কত টাকা খরচ হলো? 35 টাকা করে খরচ হলো, ঠিক আছে? এটা হলো আজকের দিনে তোমার খরচ হচ্ছে, ঠিক আছে? তুমি 70 টাকা দিয়ে বিক্রি করলা দুইটা সিকিউরিটি, ওভার ভ্যালুড সিকিউরিটি, যেটা ওভার ভ্যালু অবস্থায় থাকবে, এন্ড কিনলা যেটা আন্ডার ভ্যালু অবস্থায় থাকবে, সেটা তুমি এখন কিনে নিলা 35 টাকা দিয়ে, দুইটা কিনলা। এখন তিনটার দামই 35 টাকা বলা আছে। অল সি স্টকস এর কারেন্টলি প্রাইসটা 35, ঠিক আছে? আরবিট্রেজিং এর ফলে যেটা হয়, ঠিক আছে? আরবিট্রেজিং এর ফলে তুমি প্রফিট পাচ্ছ, ঠিক আছে? কোনো সিস্টেমেটিক বিয়ার নো সিস্টেমেটিক রিস্ক অথবা আনসিস্টেমেটিক কোনো রিস্ক ফেস করতে হচ্ছে না এবং কোনো ইনভেস্টমেন্টও করা লাগতেছে না, আলাদা করে তোমার টাকা ওখানে ইনভেস্ট করা লাগতেছে এরকম না।
তুমি আরে পড়ার মাঝখানে কি করলে কেমন লাগে, আলাদা করে তোমার সিকিউরিটি টাকা ইনভেস্টমেন্ট করার লাগতেছে না। তুমি যে সিকিউরিটিটা দাম বেশি আছে, ঠিক আছে, ওভার ভ্যালু অবস্থায় থাকবে, সেই সিকিউরিটিটা তুমি ধার করে আনতেছো শর্ট সেলিং, সেটা বিক্রি করে দিবা। ওই বিক্রি করা টাকা দিয়ে তুমি যেটা আন্ডার ভ্যালু অবস্থায় থাকবে ওই দুইটা আন্ডার ভ্যালু থাকা সিকিউরিটি গুলা কিনে নিলা এখন। তো ওই ক্যালকুলেশনটা দেখাইতাম জিনিসটা করলে তো রিস্কের বিষয়টা, এখানে রিস্কের বিষয়টা দেখাইছে, ওইটা আমি পরে দেখাচ্ছি। তুমি যদি চিন্তা করো, এই দেখো তুমি তাহলে কিনে ফেলছো তিনটা সিকিউরিটির মধ্যে এইটা সিকিউরিটি এ হলো শর্টস ধারে কিনে ধারে নিয়ে টাকা কোনো দেওয়ার লাগেনি তোমার, ধারে নিয়ে এটা এদিকে বিক্রি করে ফেলছো এবং বিক্রি করে 70 টাকা পাইছো। ওই টাকা দিয়ে তুমি দুইটা আন্ডার ভ্যালুড সিকিউরিটি কিনছো, ঠিক আছে। এখন ওই আন্ডার ভ্যালুড সিকিউরিটি 35 টাকা, ঠিক আছে। এখন যদি বলতেছে যে এটার দাম ইনভেস্টররা যেটা 37.80, ঠিক আছে, এটা যদি অ্যাকচুয়াল প্রাইসে হয়, ঠিক আছে, এগুলা যদি অ্যাকচুয়াল প্রাইসে দাঁড়ায় দাম 37.20, 37.80, 38.50 তিনটা সিকিউরিটি, মনে কর সিকিউরিটি বি অ্যাকচুয়াল দাম দাঁড়াবে 37.80 এক বছর পরে, এটা তো অ্যাকচুয়াল প্রাইসের কথা বলছি, আর এটা বলছি এক্সপেক্টেড। তো তুমি দেখো সিকিউরিটি বি 37 মানে এক বছর পর তুমি বিক্রি করতে পারবা 37.80 টাকায় যদি অ্যাকচুয়াল দামে দাঁড়ায়, ঠিক আছে। যখন এটা অ্যাকচুয়াল দামে দাঁড়াবে, ঠিক আছে, ওটা তো আন্ডার ভ্যালুড অবস্থায় ছিল, এক সময় দাম বেড়ে যাবে, ঠিক আছে। তো তোমার এটা কিনতে খরচ হয়েছে 35 টাকা। আবার সিকিউরিটি সি এর অ্যাকচুয়াল দাম দাঁড়াবে 38.50, তোমার এটা কিনতে খরচ হয়েছে 35 টাকা, ঠিক আছে। আর সিকিউরিটি এর কথা চিন্তা করো, সিকিউরিটি এ তোমার তো আবার রিপারচেজ করে নিতে হবে, তুমি যেটা সেল করছিলা, ঠিক আছে, শর্ট সেলিং এর কথা বলছিলাম, তো ওটা তোমার রিপারচেজ করতে হবে এই 37.20, ঠিক আছে, অ্যাকচুয়াল যে প্রাইসটা এই প্রাইসে পারচেজ করতে হইতেছে, ঠিক আছে। এখানে প্রত্যেকটা সিকিউরিটির সেলিং প্রাইস থেকে যখন অ্যাকচুয়াল প্রাইসে চলে আসবে, প্রত্যেকটা সিকিউরিটির সেলিং প্রাইস থেকে পারচেজ প্রাইস বাদ দিচ্ছে, ঠিক আছে। তো তোমার দেখা যাচ্ছে যে তোমার 37.80 এগুলোর দাম বেড়ে যেই দাম অ্যাকচুয়াল প্রাইসে দাঁড়াবে সেখান থেকে তোমার কিনতে খরচ হচ্ছে 35 টাকা, সেটা বাদ দিচ্ছ। আর তুমি এইটা সেল করে 70 টাকা পাইছিলা সিকিউরিটি এ, এটা তো আজকেই সেল করছিলা, 70 টাকা পাইছিলা, কিন্তু এটা তুমি পরে আবার যখন রিপারচেজ করে নিতে হবে তখন ওই বেশি দামে পারচেজ করে নিতে হচ্ছে, ঠিক আছে। তো তাতে তোমার দাঁড়াচ্ছে 2 × 37.20, ঠিক আছে। এটা হলো তোমার অ্যাকচুয়াল দামটা। একটু কমপ্লেক্স কনসেপ্ট, বুঝবা কিনা আমি জানি না। এই অ্যাকচুয়াল দামে তোমার কিনা লাগতেছে, ঠিক আছে। তো বলতেছে যদি অ্যাকচুয়াল দামেই কিনা লাগে, তুমি যদি আরবিট্রেজিং করতে না পারো, ঠিক আছে, আলটিমেটলি দেখা যাচ্ছে আবার অ্যাকচুয়াল দামে সব চলে আসছে আরবিট্রেজিং করার আগেই, তাতেও দেখা যাচ্ছে তোমার একটা পজিটিভ লাভ হচ্ছে 1.90, ঠিক আছে। তো ওই কথাটা এখানে বলতেছে যে আরবিট্রেজিং এর ফলে তোমার লাভ হচ্ছে এবং রিস্কও জিরো হচ্ছে। এটা তোমাদেরকে ওয়েট দিয়ে গুণ দিয়ে দেখাইছে, এখানে কোথায় জানি ওয়েট নিয়ে কথা বলছে, এই যে তিনটা সিকিউরিটির ওয়েটের কথা বলছে। তো আমি অত ডিটেইলসে যাচ্ছি না, মাথা খারাপ হয়ে যাবে। তো ওয়েট দিয়ে গুণ দিয়ে দেখাইছে যে তোমার খারাপ সিচুয়েশনেও রিস্ক জিরো আসতেছে, ঠিক আছে, তোমার কোনো রিস্ক আসে না। তো আরবিট্রেজিং করলে আলটিমেটলি তোমার এক বর্ষেও তোমার আলটিমেটলি তোমার কোনো আলাদা করে টাকা ইনভেস্টমেন্ট করা লাগতেছে না, তোমার রিস্কও যাচ্ছে না, তোমার যেটা হচ্ছে যে প্রফিট হচ্ছে, ঠিক আছে। তোমার যদি এটা অ্যাকচুয়াল প্রাইসে না আসে তখন কিন্তু তুমি আরো বেশি প্রফিট করতে পারবা। এখানে এত ডিটেইলস আর না বলি কারণ জিনিসটা কমপ্লেক্স হয়ে যাচ্ছে। আমি যদি ডিটেইলসে বোঝার লাগে আমার সাথে এখন কেমনে বলতাম আর কি, অফলাইনে কোনো সময় দেখা হইলে বুঝাই দিতে পারবো ডিটেইলসে যেটা কেমনে করতেছে আর কি। আচ্ছা আমি স্লাইডে ব্যাক করি, আমার বেশি না লাগবে না, 5-10 মিনিট পড়াইলে শেষ হয়ে যাবে স্লাইডে। চল এটা না বুঝাইলে চলতো, আমি ভাবছি এটা অত ইজি করে বুঝাইতে পারবো। যাই হোক একটু কমপ্লেক্স আছে কনসেপ্টটা। যাই হোক এইটা তোমাদের মাল্টিফ্যাক্টর মডেল, আরবিট্রেজিং প্রাইসিং মডেল তো মেইনলি বলে ফেলছি, ফর্মুলাটা মেইনলি মাথায় রাখবা, ঠিক আছে। আর আরবিট্রেজিং নিয়ে যদি কোনো কোশ্চেন এখন দেখি এক্সারসাইজে অনেক উল্টাপাল্টা কোশ্চেন আসে, এর কারণে আমি ওই কনসেপ্টটা দেখাইতে চাইছি আর কি। দেখাইছি আমি মোটামুটি, বা অত বেশি ডিটেইলসে বলে নি আর। যাই হোক তোমার মাল্টিফ্যাক্টর মডেলে যেটা করতেছে, ঠিক আছে, একই রকম, ঠিক আছে, আরবিট্রেজিং এ যেরকম করছে একই রকম। এখানে হলো বিভিন্ন ফ্যাক্টর আনতেছে, কি কি আনতেছে এখানে অ্যাকচুয়ালি ফ্যাক্টরগুলো বলে দিচ্ছে কি কি ফ্যাক্টর আসবে। তো ফ্যাক্টরগুলো কি কি বলছে, এমপি বলছে, মান্থলি গ্রোথ, ঠিক আছে,
ডিইআই, এটা কি বলছে, চেঞ্জ ইন ইনফ্লেশন। এই যে এখানে দেখো কনস্ট্যান্ট ভ্যালু আছে, আর এটা হলো রিগ্রেশন ইকুয়েশনের মতো করে বের করতেছে। আচ্ছা, মাল্টি ফ্যাক্টর মডেল দুইটা দেওয়া আছে, একটা হলো ম্যাক্রো ইকোনমিক বেসড, এটা না, তাহলে আমি এই জিনিসটা বলতেছি, ম্যাক্রো ইকোনমিক বেসড আর মাইক্রো ইকোনমিক বেসড। তো ম্যাক্রো ইকোনমিক বেসডে তোমার এই প্রত্যেকটার বেটাকে তোমার এই প্রত্যেকটা ফ্যাক্টর, ঠিক আছে, এই যে এমপি মান্থলি গ্রোথ রেট ইন ইউএস, ঠিক আছে, তাদের ইনফ্লেশনের কথা বলা আছে, ইউআইটা কি, এই যে প্রত্যেকটা ফ্যাক্টরের কথা বলা আছে। তো ওই ফ্যাক্টরকে যে রিস্ক প্রিমিয়াম, ঠিক আছে, রিস্ক ফ্যাক্টরে ওই রিস্ক প্রিমিয়ামকে তুমি প্রত্যেকটা ফ্যাক্টরের বেটা দিয়ে গুণ দিচ্ছ, গুণ দিয়ে যোগ করলে তুমি এই ম্যাক্রো ইকোনমিক বেস পাচ্ছ। মাইক্রো ইকোনমিক বেসটা এটাতে দেখো, এখানে ইম্পর্টেন্ট এই জিনিসটা আমাদের সিআইডিতে বলছিল, ঠিক আছে। সিআইডিতে এখানে যেটা দেখা যাচ্ছে যে রিস্ক প্রিমিয়ামটা তুমি পাবা, এটা কেমনে ক্যালকুলেট করতেছে, এতটুকু অংশ তো নরমাল মার্কেট রিটার্ন থেকে রিস্ক ফ্রি রেট বাদ দিচ্ছে আর যোগ করতেছে, আর অন্যান্য ফ্যাক্টর আনছে বেটা 2। এটা কি ফ্যাক্টর, ঠিক আছে, এটাকে বলা হচ্ছে এসএমপি, ঠিক আছে। এটা বেসিক্যালি তোমার সাইজ, এগুলা প্রত্যেকটা এক একটা রিস্ক প্রিমিয়াম, এটা হলো সাইজ প্রিমিয়াম, ঠিক আছে। সাইজ প্রিমিয়াম কোনটাকে বলা হয়, সাইজ প্রিমিয়াম হলো তোমার প্রত্যেকটা ক্যালকুলেশন আমি লিখছি, এটা তোমার কোথায় লিখছি নিজেই তো ভুলে গেছি, বই লিখছি মনে হয়, তোমার প্রত্যেকটা মাল্টি ফ্যাক্টর মডেল মাইক্রো ইকোনমিক বেসড। আচ্ছা, এটা বই থেকে দেখে, 1 মিনিট লাগবে, বইয়ে আছে, একটু নিচে আছে। মাল্টি ফ্যাক্টর মডেল ইন প্র্যাকটিস, ঠিক আছে। এখানে তোমার ম্যাক্রো ইকোনমিকটা তো বললাম যে ম্যাক্রো ইকোনমিকে হচ্ছে কি, তুমি যখন ম্যাক্রো ইকোনমিক বেসড করবা তখন হলো বিভিন্ন ম্যাক্রো ইকোনমিক ভ্যারিয়েবলস আসলা, ঠিক আছে, ইনফ্লেশন হ্যান ত্যান, ম্যাক্রো ইকোনমিক বিভিন্ন ভ্যারিয়েবল ফ্যাক্টর নিয়ে আসলা, ঠিক আছে, ওই ফ্যাক্টরের রিস্ক প্রিমিয়াম এবং বেটা দিয়ে গুণ দিয়ে যোগ করলা, ঠিক আছে। এখন মাইক্রো ইকোনমিক বেসড যদি করি, সেক্ষেত্রে আমার কি আসতেছে, তখন মাইক্রো ইকোনমিক্সের জিনিসগুলো আসতেছে তোমার। সেক্ষেত্রে এখানে একটা ফ্যাক্টরের রিস্ক প্রিমিয়াম বলছে এসএমবি, ঠিক আছে। তাহলে এসএমবি কোনটাকে বলা হচ্ছে, তো এসএমবি বলা হচ্ছে তোমার স্মল মাইনাস বিগ, ঠিক আছে। এসএমবি বলা হচ্ছে যে যেসব পোর্টফোলিওর স্মল স্টক, ঠিক আছে, যে ক্যাপিটাল স্মল, ঠিক আছে, আর যেসব স্টকের ক্যাপিটাল লার্জ, ঠিক আছে। তো এরকম স্মল স্টক ক্যাপিটাল থেকে তুমি স্মল স্টক রিটার্ন থেকে তুমি লার্জ স্টকের রিটার্ন বাদ দিবা, যেই ভ্যালুটা আসবে সেটা হলো এসএমবি, ঠিক আছে। মার্কেটে দেখবা যে মার্কেটে যেমন আমাদের মার্কেটে মনে হয় 300টার উপরে আছে স্টক আছে এরকম, তো মার্কেটে যে লিস্টে স্টক আছে, ঠিক আছে, তাদের মধ্যে তুমি টপ 30% স্টকের, ঠিক আছে, যাদের রিটার্ন মানে যারা স্মল, যাদের ক্যাপিটাল স্মল, ঠিক আছে, স্মল ক্যাপিটালাইজেশনের যেসব কোম্পানি ক্যাপিটাল স্মল দিয়ে, স্মল ক্যাপিটালাইজেশন টপ 30% থেকে লার্জ ক্যাপিটালাইজেশন টপ 30% এর স্টকের রিটার্ন যখন তুমি বাদ দিচ্ছ রিটার্নের পোর্টফোলিও, যেটা পাচ্ছ সেটা হলো এসএমবি। আর এইচএমএল, ঠিক আছে, এইচএমএল হলো হাই রেশিও বুক টু মার্কেট ভ্যালু, বুক টু মার্কেট রেশিও, ঠিক আছে, বুক ভ্যালু থেকে মার্কেট ভ্যালুর যে রেশিও, এই রেশিও হাই ভ্যালু যাদের এবং যাদের লো ভ্যালু, ঠিক আছে, এটা দিয়ে বিয়োগ দিয়ে একটা ভ্যালু আসতেছে, এটা হলো তোমার এইচএমএল, ঠিক আছে। তো নাম লিখছি কোথায়, এটাই তো পাচ্ছি না, এই তো পাইছি। এইটাকে তোমার বলা হচ্ছে সাইজ প্রিমিয়াম হিসেবে, এটা হলো সাইজ প্রিমিয়াম। এটাকে বলা হচ্ছে তোমার এটাকে বলা হচ্ছে তোমার ভ্যালু প্রিমিয়াম, ঠিক আছে, এটা ভ্যালু প্রিমিয়াম, এটা সাইজ প্রিমিয়াম, ঠিক আছে। তারপর এখানে আরো ফ্যাক্টর অ্যাড করছে পরে দিয়ে, ঠিক আছে, এখানে এই ফ্যাক্টরটাকে, এই মডেলটাকে আরো ডেভেলপ করছে পরে, ঠিক আছে। এই যে এটা ছিল 1997 সরি 1997 যায় আরো একটা ফ্যাক্টর অ্যাড করছে এই কাহার, ঠিক আছে। ওই ফ্যাক্টরটাকে বলা হচ্ছে এমওএম। এমওএমটা কেমনে বের করে, এমওএম বের করে বেস্ট পারফর্মিং স্টক থেকে ওয়ার্স্ট পারফর্মিং স্টকের রিটার্ন বাদ দেয়, ঠিক আছে। যেসব স্টকের পারফরমেন্স বেস্ট, ঠিক আছে, ওখান থেকে যেসব স্টকের পারফরমেন্স ওয়ার্স্ট, এদের বেস্ট পারফরমেন্স আলা স্টকদের মার্কেটের ইন্ডেক্সে যেসব পারফরমেন্স স্টক বেস্ট,
ওদের রিটার্নের অ্যাভারেজ থেকে ওয়ার্স্ট পারফরম্যান্স আলা স্টকের রিটার্নের অ্যাভারেজ বাদ দিয়ে এই এমওএমটা আসে, ঠিক আছে? এটাকে মোমেন্টাম ভ্যারিয়েবল বলতেছে। তো এখানে এসএমবি তে কি করতেছো তুমি, এটাকে সাইজ প্রিমিয়াম বলতেছে। এসএমবি তে তুমি করতেছিলা যে এসএমবি তে তুমি লার্জ স্মল ক্যাপিটাল থেকে লার্জ ক্যাপিটালের স্টকের রিটার্ন বাদ দিচ্ছিলা। এইচএমএল এ কি করতেছিলা, যাদের বুক ভ্যালু টু মার্কেট ভ্যালু রেশিও হাই তাদের থেকে তুমি যাদের বুক ভ্যালু টু মার্কেট ভ্যালু রেশিও কম তাদেরটা বাদ দিচ্ছ। এমওএম, ঠিক আছে? এখানে এটা যেমন বের করে, এটা হলো বেস্ট পারফরম্যান্স থেকে ওয়ার্স্ট পারফরম্যান্স আলা স্টক বের করে। এরপর আরো দুটো ফ্যাক্টর অ্যাড করছে, ঠিক আছে? এই যে দুটো ফ্যাক্টর, সেখানে আর এমওএম টা দেখতেছি না, এটা কি উঠাই দিছে কিনা, যাই হোক এমওএম কে মোমেন্টারি ভ্যারিয়েবল বলছে। এরপর যেটা আছে তোমার আরএমডব্লিউ, আর এটা আরএমডব্লিউটাকে এটাকে বলা হয়েছে তোমার এটা হলো তোমার প্রফিটাবিলিটি প্রিমিয়াম বলছে, আর এটা বলছে ইনভেস্টমেন্টের প্রিমিয়াম, ঠিক আছে? তো এই প্রফিটাবিলিটির এই যেখানে লেখা আছে, ঠিক আছে, আরএমডব্লিউ, ঠিক আছে? তো আরএমডব্লিউটা হলো হাই প্রফিটাবিলিটি স্টকের রিটার্ন থেকে লো প্রফিটাবিলিটি স্টকের রিটার্ন বাদ দিয়ে এটা বের করে। আর সিএমএ যেটা, এটা হলো ইনভেস্টমেন্ট প্রিমিয়াম, ঠিক আছে? এটা হলো লো ইনভেস্টমেন্ট ফার্মের রিটার্ন থেকে যেসব কোম্পানির তোমার রিটার্ন হাই, ঠিক আছে, তাদের রিটার্নের অ্যাভারেজটা বাদ দিয়ে এটা বের করতেছে, ঠিক আছে? তো এটা তোমার মনে হয় ভ্যালু দিয়ে দিবে, এসব ক্যালকুলেশন থাকবে না হয়তো। আর তো নাই, স্লাইড শেষ। এটা হলো তোমার আলটিমেটলি একটা একটা করে ডেভেলপ করতে করতে আসছে। 1993 একটা ফর্মুলা ছিল, আস্তে আস্তে ফ্যাক্টর অ্যাড করে করে ফাইনালি তুমি বলতে পারো 2015 সালে ফার্মা ফ্রেন্সের যেটা ছিল এটা হলো এইটা, ঠিক আছে? এখানে তোমার এটাকে সাইজ প্রিমিয়াম, এটাকে বলা হচ্ছে তোমার প্রিমিয়াম, কি জানি, ভ্যালু প্রিমিয়াম, যেখানে বুক ভ্যালু মার্কেট ভ্যালু ডিফারেন্স, মার্কেট ভ্যালু টু বুক ভ্যালু একটা রেশিও কি বের করছে, তো ওই রেশিও টপার যাদের বেশি তাদের থেকে তাদের কম সেটা বিয়োগ দিচ্ছে। আর এটা হলো তোমার বললাম তো সাইজ প্রিমিয়ামটা বের করতেছে। আর এই দুইটা হলো তোমার, এটা প্রফিটাবিলিটি প্রিমিয়াম আর এটা হলো তোমার ইনভেস্টমেন্ট প্রিমিয়াম, ঠিক আছে? সো এটা দিয়ে তোমার বের করছে আর কি। এই হ্যাঁ ঠিক আছে, এগুলো আর কি, আর এখানে নাই কিছু। সো এটা হলো এই চ্যাপ্টারের বিষয়টা আর কি। সিলেবাস কি তিনটাই ছিল না, আরেকটা আছে, ওটার মোটামুটি প্রথম অর্ধেক বা বেশ অর্ধেক তুমি প্রথম অর্ধেক একদম ক্লিয়ারলি বুঝবা হয়তো, ঠিক আছে? ওখানে মার্কেট এফিশিয়েন্ট হওয়া উচিত, এফিশিয়েন্ট মার্কেটে কিরকম এরকম, ঠিক আছে? পরের অংশে টেকনিক্যাল অ্যানালাইসিস আছে, কিছু গ্রাফ আছে আর কি, ওগুলা তুমি গুগলে আজকে রাতে দেখা দিতে পারবা? আজকে রাতে তুমি নিতে পারবা? হ্যাঁ আমি পারবো, তুই বলো তাহলে আমি আসছি 10টার দিকে। এই যে আলোচনা যেটা করছি বই থেকে, ওই যে আরবিট্রেজিং এর জিনিসটা, এটা অ্যাকচুয়ালি আমি বুঝাতে চাচ্ছিলাম আরবিট্রেজিংটা কেমনে করে, ঠিক আছে? তো এটা চাইলে তো পরীক্ষার জন্য সমস্যা নাই, আরবিট্রেজ 310 এও আছে, এটা মুকলেস স্যারও পড়াইছিল, সমস্যা নেই, বুঝতে পারছো না? হ্যাঁ যাই হোক, না বুঝতে পারলে আমি আরবিট্রেজ মনে হয় আগের কোনো একটা সেমিস্টারও ছিল, আমার মনে পড়ে। না ওইটা ছিল ইয়েতে আনিস স্যারের, ওটা এমনি একটু বলছিল আর কি, ওটা এই লেভেলের ছিল না। যাই হোক, এখানে এক্সাম্পল দিছে দেখে আমি জিনিসটা বুঝাইলাম আর কি। সোজা কথায় তোমার এই তুমি ধারে একটা যেটা ওভারভ্যালুড অবস্থায় আছে, ওই সিকিউরিটিটা তুমি বিক্রি করতে চাবা, ঠিক আছে? তো ওটা বিক্রি করার জন্য তোমার কাছে তো ওই সিকিউরিটি নাই, তুমি শর্ট সেলিং এর মাধ্যমে ধারে ওই সিকিউরিটিটা ধার আনবা, ধারে নিয়ে ওই সিকিউরিটি বিক্রি করবা, বিক্রি করে যে 70 টাকা পাচ্ছ, হ্যাঁ, এই 70 টাকা দিয়ে তুমি যেটা আন্ডারভ্যালুড অবস্থায় আছে ওগুলা কিনলা, ঠিক আছে? তো এখন পরে দিয়ে তোমার লাভ অটোমেটিকলি হয়ে যাবে। ওই জিনিসটা কেমনে লাভ হচ্ছে ওই জিনিসটা বুঝাইছে, যে তোমার আলটিমেটলি প্রত্যেকটা সেলিং প্রাইস থেকে পারচেজ প্রাইস বাদ দিচ্ছে। এখন ওটা যদি তোমার লাভ আরো বেশি হবে, যদি তোমার এটা দেখাচ্ছে যদি অ্যাকচুয়াল প্রাইসে চলে আসে, ঠিক আছে? এটা তো 37.80 প্রাইসে চলে আসছে, যদি এটা অ্যাকচুয়াল প্রাইসে না এসে এটা যদি তোমার ইয়েতে থাকে, আন্ডারভ্যালুড অবস্থায় থাকে তখন তোমার লাভটা আরো বেশি হবে, ঠিক আছে? তো তোমার খারাপ সিচুয়েশনে দেখা যাচ্ছে 1.90 একটা পজিটিভ লাভ করে ফেলতেছে, ঠিক আছে? তো তোমার এখানে এই তিনটা পয়েন্ট মেইনলি ফোকাস করছে, যে তোমার কোনো ইনভেস্টমেন্ট করা লাগতেছে না আলাদা করে আরবিট্রেজিং এর জন্য, কোনো রিস্ক নেওয়া লাগতেছে না, এবং স্টিল একটা প্রফিট পাচ্ছ, ঠিক আছে? রিস্ক যে জিরো, এটা দুটাকে ওয়েট দিয়ে গুণ দিয়ে দেখাইছে আর কি, ঠিক আছে? এটা না বুঝলে সমস্যা নাই, আই হোপ সমস্যা নাই যদি এটার কোনো ম্যাথ না দিয়ে দেয়। একটা ম্যাথ থাকলে থাকতেও পারে এক্সারসাইজে। এখন আমি মোটামুটি বুঝাই দিচ্ছি আর এই স্লাইডটা দিও আমার হোয়াটসঅ্যাপে। কোন স্লাইড? এটার এই তো এই স্লাইড চ্যাপ্টারটা ইয়েতে আছে তো, ক্লাসরুমে আছে, তো তুমি দিও কোনটা যে কি আমি তার